আচ্ছা। তাহলে I think YouTube এ সবাই কানেক্টেড হয়ে গেছি। আচ্ছা, তো আমি আরেকবার ইন্ট্রোডাকশনটা দিই। আমি হচ্ছে তাহিয়া তাহরিমা। এখন ফার্স্ট ইয়ারে পড়ছি IBA ঢাকা ইউনিভার্সিটিতে। তো আমি তোমাদের ইংলিশ ইন্সট্রাক্টর। আগে একবার দেখা হয়েছে ক্লাস 9 এর আমি ডিজিটাল প্রযুক্তির ক্লাস নিয়েছিলাম। আজকে ক্লাস 8 এর ১ম ইংলিশ ক্লাস নিয়ে আমি আসলাম। তো আজকে আমরা ইংলিশের এই যে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। আর আমি যখন ক্লাস 8 এ ছিলাম দ্যাট ওয়াজ ব্যাক ইন 2018 বুঝছো? তো তোমাদের কারিকুলাম আর আমার কারিকুলাম খুবই ডিফারেন্ট। তো যাই হোক আমাদের সময় এত কিছু ছিল না। তোমাদেরটা খুব ভ্যারাইটি টপিকস আনা হয়েছে। তো ইনশাআল্লাহ সবকিছু আজকে কভার করে দিতে পারবো এই চ্যাপ্টার রিলেটেড। অনেক গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস আমাদের এই চ্যাপ্টারের মধ্যে ইনক্লুডেড আছে। সেগুলো সবকিছু আজকে ডিসকাস করব। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা যেহেতু লাইভ এখন সব ঠিকঠাক চলছে, আমরা স্টার্ট করি। অলরাইট? ওকে। তো চ্যাপ্টারের নাম যেটা বললাম, ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি। আচ্ছা, তোমরা একটু আমাকে তোমরা কি বুঝো কাউকে মানে what do you mean by formal introduction or what is the difference between formal and informal? আমরা ফর্মালি কাউকে ইন্ট্রোডিউস বা ফর্মালি কারোর সাথে কমিউনিকেট কখন করি? যখন তার সাথে আমার কোনো পার্সোনাল কানেকশন থাকে না। ধরো আমার তার সাথে কোনো পার্সোনাল লেভেলের পরিচয় নাই। তখন আমরা কি ইউজ করি? ফর্মাল ল্যাঙ্গুয়েজ আমরা কথা বলি। ফর্মাল ভাবে কমিউনিকেট করি, রাইট? এটাই আর যেখানে আমরা পার্সোনাল লেভেলে আমরা কমিউনিকেট করছি সেটাই হচ্ছে আমাদের ইনফর্মাল, রাইট? আচ্ছা। এরপরে এই তো আমার পরিচয়টা। আমি এখন ফার্স্ট ইয়ারে পড়ছি এটাই। অলরাইট। ঠিক আছে। তো আমরা তোমাদের বইয়ের মধ্যে এই যে একটা টপিক আছে এটার স্পেসিফিক একটা প্যাসেজ আমি চুজ করেছি so that I can make you guys understand what's the difference between formal writing and informal writing. ঠিক আছে? আমরা এই ডিসকাশনের মাধ্যমে we will know কোন কোন ফিচার্স থাকলে the writing or the content is formal and কোন কোন ফিচার্স থাকলে the writing or content will be informal. ঠিক আছে? আচ্ছা। আমরা যদি একটু রিডিং পড়ে যাই তাহলে কি হয় দেখা যাক we write various types of text for different purposes. পার্সোনাল লেটার্স লিখে থাকি, তারপরে অফিসিয়াল লেটার্স লিখে থাকি, অ্যাপ্লিকেশনস লিখে থাকি, প্যারাগ্রাফস, কম্পোজিশনস, পোয়েমস অ্যান্ড মেনি মোর। আমরা অনেক ধরনের রাইটিং আর্টিকেলস, পোয়েমস, লেটার্স, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, কম্পোজিশন এরকম অনেক কিছু লিখে থাকি, রাইট? আর সব ধরনের লেখার মধ্যেই দুইটা ধরন থাকে, এই যে ফর্মাল আর ইনফর্মাল। অলরাইট? এখন এই দুটোর আমরা ডিফারেন্সেস দেখবো, আমরা একটু কম্পেয়ার করব। আচ্ছা, ফর্মাল রাইটিং এর জন্য এই যে গ্রিন কালার করা যে লেখাটা সেটা খুবই ইম্পর্টেন্ট। when we write for an audience we do not know on a personal level. এই জিনিসটা আমি একটু আগেই বললাম না যে অডিয়েন্সের সাথে বা যার সাথে আমি কমিউনিকেট করছি তার সাথে আমার যদি পার্সোনাল লেভেলে কোনো সম্পর্ক না থাকে, আমি যদি সে যদি আমার বন্ধু না হয়, সে যদি আমার কাজিন না হয়, সে যদি আমার বাবা মা না হয় বা আমার খুব পার্সোনাল মানুষ না হয়, তাছাড়া আমরা এই ফর্মাল ইনফর্মাল লেখাটা আমরা ইউজ করি না, রাইট? তার মানে আমাদের যাদের সাথে আমাদের পার্সোনাল লেভেলের কোনো কমিউনিকেশন হয় না তাদের সাথে আমরা ফর্মাল ফিচার বা ফর্মাল ভাবে আমরা কথা বলি। অলরাইট, আমাদের কিছু আমরা এখন ফর্মাল রাইটিং এর ফিচার্স দেখব। ঠিক আছে? আচ্ছা, formal writing is a bit difficult as we have to consider some essential points to be kept in mind. এখন আমরা কিছু ফিচার্স পড়ব, প্রত্যেকটা ফিচারের আমি ডেসক্রিপশনে যাব বিকজ ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড আমরা ফর্মাল রাইটিং গুলো কি কি ফিচার্স দেখে আইডেন্টিফাই করতে পারবো। কারণ তোমরা যখন সামনে ফর্মাল লেটার্স বা অ্যাপ্লিকেশনস বা ইনফর্মাল লেটার্স অ্যান্ড ফ্রেন্ডদেরকে লেটার্স অ্যান্ড লাইক কম্পোজিশন, প্যারাগ্রাফ যে কোনো কিছু লিখতে যাও না কেন, দিস ফিচার্স উইল হেল্প ইউ আ লট to know what exactly to write about. Alright? আচ্ছা, তো আমরা যদি প্রথম ফিচারটা দেখি কি লেখা আছে, ওয়ার্ড চয়েস অ্যান্ড টোন শুড বি পোলাইট। আমি যখন আমার টিচারের সাথে কথা বলছি বা আমি যদি আমার কোনো সিনিয়র একজন অফিসারের সাথে কথা বলছি, তখন আমার কি টাইপের কমিউনিকেশন মেথড থাকবে? অবশ্যই ফর্মাল। আই হ্যাভ টু বি পোলাইট, আই হ্যাভ টু হ্যাভ আ সার্টেন টোন, যে আমি তাদের সাথে জোরে গলায় কথা বলতে পারছি না, রাইট? তারপর আমি যদি রিটেন ইয়াতে বলি, আমার ল্যাঙ্গুয়েজ গুলো খুবই ভদ্র ল্যাঙ্গুয়েজ হবে, সব ওয়ার্ডিং গুলো পোলাইট হবে, রাইট? সেটা এটা গেল আমাদের ফার্স্ট পয়েন্ট। এরপরে আমরা আসি সেকেন্ডটাতে, লেস ফ্রিকুয়েন্ট ইউজ অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সন
সেকেন্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন্স। আমরা কি প্রোনাউন সম্পর্কে সবাই জানি? প্রোনাউনটা কি? প্রোনাউন হচ্ছে নাউনের রিপ্লেসমেন্টে আমরা যেটা বসাই, রাইট? নাউনের রিপ্লেসমেন্টে যেটা বসাচ্ছি সেটাই হচ্ছে প্রোনাউন। তো আমরা যদি বলি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পারসন, আমরা পারসন সম্পর্কেও জানি। আমার আমার ধারণা তোমরা সবাই পারসন সম্পর্কে জানো যে ফার্স্ট পারসন কে, যে হচ্ছে স্পিকার। আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, আই অ্যাম টিচিং দ্য ক্লাস, তাহলে আই এখানে হচ্ছে ফার্স্ট পারসন, তাই না? আর যদি বলি ইউ আর ডুইং দ্য ক্লাস, তাহলে ইউটা কি হবে? সেকেন্ড পারসন, মানে হচ্ছে লিসেনার। স্পিকার হচ্ছে ফার্স্ট পারসন, আর যে হচ্ছে শুনছে লিসেনার সে হচ্ছে সেকেন্ড পারসন। আর আমরা যখন বলছি সিঙ্গুলার প্রোনাউন, সিঙ্গুলার প্রোনাউন্স বলতে কি বুঝাই? আমি যখন বলছি ফার্স্ট পারসন সিঙ্গুলার প্রোনাউন, তখন বলছি আই, মাই, মাইন, মি, এগুলো হচ্ছে তোমার ফার্স্ট পারসন সিঙ্গুলার প্রোনাউন। আমি যদি এখানে একটু লিখে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অলরাইট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার প্রোনাউন, ঠিক আছে? আর যদি আমি বলি সেকেন্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন কোনটা, সেটা হবে হচ্ছে ঠিক আছে, আমরা কি এটা ক্লিয়ার? আচ্ছা, পারসনস গেল। এরপরে যদি আমরা পরেরটা, আচ্ছা তাহলে এখানে কি বলছে? সেকেন্ড পয়েন্টটা বলতেছে যে আমরা যে ফার্স্ট পারসন সিঙ্গুলার প্রোনাউন বা সেকেন্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন এগুলো আমরা কম ব্যবহার করব। এই যে লেস ফ্রিকুয়েন্ট ইউজ, মানে আমরা বেশি ব্যবহার করব না, উই উইল ট্রাই টু অ্যাভয়েড দ্যাট, তাই না? আচ্ছা, এরপরে চলো যে আমরা কোহিসিভ ডিভাইসেস। কোহিসিভ ডিভাইস নিয়ে আমি এটা আলাদা এখানে স্লাইড আছে, ওটা আমরা আরো ইন ডেপথ পড়াশোনা করব। বাট এখনের জন্য ইউজ অফ কোহিসিভ, মানে কোহিসিভ ডিভাইস বলতে যে মিনিং বুঝায় সেটা হচ্ছে কানেক্টরস। আমরা যে সেন্টেন্সের মধ্যে দুটো সেন্টেন্সকে আমরা কানেক্ট করার জন্য যে বিভিন্ন ধরনের ওয়ার্ডস ইউজ করে থাকি সেগুলোই হচ্ছে কোহিসিভ ডিভাইস। কোহিসিভ মানে কি? কোন একটা জিনিসকে লিংক করা, কোহিশন আনা। কোহিশন মানে সামথিং উইল ফিট টুগেদার, সামথিং দ্যাট উইল লিংক টুগেদার। তাহলে কোহিসিভ ডিভাইসেস হচ্ছে সামথিং দ্যাট কানেক্টস। হ্যাঁ, এটাকে ইজিয়াতে আমরা কানেক্টরসও বলে থাকি। অলরাইট, এটা নিয়ে আমরা ইন ডেপথ অ্যানালিসিস করব একটু পরে। অলরাইট, আচ্ছা, এরপরে ইউজ অফ পজিটিভ অ্যান্ড লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি। অলরাইট, তোমরা সবাই দেখতে পাচ্ছো? আচ্ছা, তো এইখানে দেখো আমি পজিটিভ বলেছি, উই উইল ট্রাই টু বি পজিটিভ। আমি যখন ফর্মালি কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করতেছি, আই উইল ডু হোয়াট? আই উইল বি পজিটিভ। আমি নেগেটিভ কনোটেশনস আনবো না, আই উইল ট্রাই টু প্রোভাইড দ্য ইনফরমেশন ইন আ পজিটিভ ওয়ে। অলরাইট, আচ্ছা, এরপরে বলা আছে লিটারাল ল্যাঙ্গুয়েজ। লিটারাল ল্যাঙ্গুয়েজটা কি? আমরা এই জিনিসটা একটু ইন ডেপথ অ্যানালিসিস করতে হবে, দ্যাটস ওয়াই আমি একটা নতুন স্লাইড নিলাম। অলরাইট, আচ্ছা, ল্যাঙ্গুয়েজের দুইটা টাইপ আছে বেসড অন তুমি কিভাবে জিনিসটাকে মিনিং কিভাবে প্রকাশ পাচ্ছে সেটার উপর বেস করে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে অলরাইট, দুইটা টাইপ কি কি বললাম? একটা হচ্ছে লিটারাল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। লিটারাল ল্যাঙ্গুয়েজ কোনটা? লিটারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তুমি যেটা বলতেছো সেটাই মিন করতেছো, ইউ মিন এক্স্যাক্টলি হোয়াট ইউ সে। ঠিক আছে, তার মানে কি? আমি যদি বলি হি রানস, না, হি রানস ফাস্ট। অলরাইট, মানে আমি কি বললাম? যেটা তুমি বলতেছো সেটাই মিন করতেছো, রাইট? আমি যদি এক্সাম্পল দেখি, এটার মিনিং কি? হি রানস ফাস্ট মানে কি? তার মানে সে অনেক দ্রুত দৌড়ায়, রাইট? তার মানে আই এম সেইং, আই এম মিনিং এক্স্যাক্টলি হোয়াট আই এম
সেম, তাই না? তাহলে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ কোনটা? ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেখানে আমি যেটা বলবো সেটা আমি মিন করব না। ঠিক আছে? তাহলে এটার একটা এক্সাম্পল দেখা যাক। আমরা এটার সাথে মিলাই একটা এক্সাম্পল দেই। অলরাইট? এটা কি কখনো সম্ভব? হি রানস লাইক দ্য উইন্ড, সে বাতাসের মতো দৌড়ায়। এটা তো কখনোই সম্ভব না, রাইট? তার মানে কি এটা একটা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজে আমি বুঝাতে চাচ্ছি, মানে আমি বলতেছি হি রানস লাইক দ্য উইন্ড, বাট আমি মিন করতে কি চাচ্ছি? আমি মিন করতে চাচ্ছি যে সে অনেক দ্রুত দৌড়ায়। তার মানে বুঝতে পারছো? লিটারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা তুমি বলতেছো সেটাই মিন করতেছো। আর ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা তুমি বলতেছো তুমি ওইটা মিন করতেছো না। একটু মেটাফরিক ভাবে ওই জিনিসটা বলা হচ্ছে। তাহলে এরকম একটা এক্সাম্পল, হি রানস লাইক দ্য উইন্ড, তার মানে আমি বলতেছি যে সে বাতাসের মতো দৌড়ায়, বাট আমি কি মিন করতেছি? আমি মিন করতেছি যে সে খুব দ্রুত দৌড়ায়। তাই না? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা আই হোপ সো ক্লিয়ার হয়েছে। আমরা এগুলো নিয়ে আরো এক্সারসাইজ করলে তখন তোমাদের এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আগের স্লাইডে চলে যাই। তাহলে এরপরে কি আছে? এই যে লিটারাল ল্যাঙ্গুয়েজ, তার মানে আমরা যখন ফর্মাল রাইটিং এ উই উইল অলওয়েজ হ্যাভ টু ইউজ লিটারাল ল্যাঙ্গুয়েজ। তার মানে আমি যেটা বলতেছি আমি সেটাই মিন করতেছি। আমরা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ফর্মাল রাইটিং এ ইউজ করব না। ঠিক আছে? আচ্ছা। এরপরে দেখো একাডেমিক ভোক্যাবুলারি। একাডেমিক ভোক্যাবুলারি বলতে মানে দেয়ার ইজ আ লিস্ট অফ ভোক্যাবস যেগুলো হচ্ছে আমরা একাডেমিকলি ইউজ করে থাকি, খুব ফর্মাল, খুব পোলাইট। সেই সব ভোক্যাবুলারি গুলো আমরা হচ্ছে এখানে ইউজ করে থাকি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো অ্যাভয়েডিং রিপিটেশন অ্যান্ড ওভার জেনারেলাইজেশন। ঠিক আছে না? অ্যাভয়েডিং রিপিটেশন অ্যান্ড ওভার জেনারেলাইজেশন মানে তুমি একটা সেন্টেন্সকে বা তুমি একটা প্যারাগ্রাফ লিখছো যেটা ফর্মাল প্যারাগ্রাফ, সেখানে তুমি একই জিনিস বারবার রিপিট করবা না বা একই জিনিসকে খুবই ওভার জেনারেলাইজ করে ফেলবা না। ইউ হ্যাভ টু বি ইউনিক। তোমার ওই তোমার প্রত্যেকটা সেন্টেন্স ডিস্টিংক্ট হতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা কোহিশন থাকতে হবে, কিন্তু কোনো সেন্টেন্স তুমি রিপিট করতে পারবা না। একই মিনিং এক্সপ্রেস করতেছে এরকম ভাবে দু তিনটা সেন্টেন্স পরপর লিখলে হবে না। অলরাইট? আচ্ছা, এরপরে আচ্ছা, এরপরে আরো কিছু আমাদের ফিচার্স আছে, সেগুলো আমরা এখন এক্সপ্লেন করি। আচ্ছা, ইউজ অফ প্রপার স্পেলিং। এটা খুবই বেসিক, তোমাদের স্পেলিং ঠিক থাকতেই হবে। তুমি তোমার কলেজের স্কুলের প্রিন্সিপালকে একটা লিভ অফ অ্যাবসেন্সের অ্যাপ্লিকেশন লিখবা। ঠিক আছে? সো তখন তুমি যদি বলো যে তুমি যদি স্পেলিং তোমার ভুল হয়, ধরো তুমি লিখছো যে লিভ অফ অ্যাবসেন্স, লিভ অফ অ্যাবসেন্সের অ্যাপ্লিকেশন বা লেটার হয়তো তোমরা সবাই হয়তো লিখেছো কোনো না কোনো সময়। ধরো তুমি লিখছো লিভ অফ অ্যাবসেন্সের জায়গায় তুমি যদি এটা না লিখে লেখো লিভ অফ অ্যাবসেন্স, তাহলে কি হবে? তুমি লিভ অফ অ্যাবসেন্স যেটা LEAVE সেটা না দিয়ে তুমি যদি LIVE দাও তাহলে কি হবে? না। তার মানে আমরা যখন ফর্মাল জায়গায় কোনো কিছু লিখছি উই হ্যাভ টু মেক শিওর যে আমাদের স্পেলিং গুলো কারেক্ট হচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে গ্রামার ঠিক থাকতে হবে। অবশ্যই তোমার কোনো গ্রামাটিক্যাল এরর থাকলে সেই জিনিসটাকে নেগেটিভলি দেখা হয়। এরপরে পাঞ্চুয়েশন ঠিক থাকতে হবে। অবশ্যই কমা, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, ইনভার্টেড কমা সবকিছু আমাদেরকে কারেক্ট জায়গায় কারেক্টলি ইউজ করতে হবে। ঠিক আছে না? আচ্ছা, এরপরে যে পয়েন্ট আছে এগুলো আমরা একটু ইনডেপথ পড়তে হবে। অলরাইট, কন্ট্রাকশনস কি? কন্ট্রাকশন সম্পর্কে আমরা জানি কন্ট্রাকশনস কি? আমি যদি এই জিনিসটা লিখলাম, হ্যাঁ, ইউ আর অল ডুইং দ্য ক্লাস। এখন এখানে আমি যদি এইভাবে লিখি, এইখানে এই ইউ আরটা কি কন্ট্রাক্টেড না? আমি জিনিসটাকে এইটার মিনিং কি? এই জিনিসটার মিনিংই তো ইউ আর, রাইট? আচ্ছা, তার মানে কি এই
ইউ আর যেটা আমি কন্ট্রাক্টেড একটা অ্যাপোস্ট্রফি দিয়ে জিনিসটাকে ছোট করে ফেলছি, শর্টেন করে ফেলছি বা কম্প্রেস করে ফেলছি, এইটার মিনিংটাই তো ইউ আর দিয়ে তো আমি একই জিনিসই তো মিন করতেছে, তাই না? তাহলে আমরা যখন ফর্মাল রাইটিং, আমরা যখন ফর্মালি লিখবো বা কারোর সাথে কমিউনিকেট করব, রিটেন পার্ট হোক, যে কোনো জায়গায় হোক, উই উইল হ্যাভ টু মেক শিওর যে আমরা কন্ট্রাকশনস ইউজ করতেছি না, কারণ এই জিনিসটা সাউন্ডস ভেরি ইনফর্মাল। অলরাইট, এটা এক একটা ওয়ার্ক প্লেসে এক একভাবে দেখা হয়, বাট আমরা যখন ফর্মালি কোনো জায়গায়, আমরা যখন এক্সাম হলে বা কোনো জায়গায় অ্যাপ্লিকেশন লিখবো কোনো ওয়ার্ক প্লেসে, বা তোমার প্রিন্সিপালের বা হেডমাস্টারের কাছে তুমি যখন একটা অ্যাপ্লিকেশন লিখবা, তোমার টিচারের কাছে কোনো অ্যাপ্লিকেশন লিখবা, তখন মেক শিওর যে তুমি কখনো কন্ট্রাকশনস ইউজ করতেছো না। অলরাইট, আচ্ছা, এরপর আমরা আগেরটাতে যাই। হ্যাঁ, উই হ্যাভ মোর টু এক্সপ্লেইন। এই প্রত্যেকটা আমার ইন ডেপথে যে পড়াতে হবে, কারণ তোমাদের যেন এগুলো পুরো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়বো ক্লিশে। আমরা কি ক্লিশে সম্পর্কে বুঝি? ক্লিশে কি? ক্লিশে হচ্ছে, আমি যদি আরেকটা স্লাইড নেই, আচ্ছা, ক্লিশে মানে কি জানো? ক্লিশে হচ্ছে যেটা আমার খুব ওভার ইউজড একটা ফ্রেজ, যেটা মানুষ এত ইউজ করছে যে এটা ইট ল্যাকস দ্য অরিজিনালিটি। ঠিক আছে? মানে কি বললাম আমি? ওভার ইউজড ফ্রেজ দ্যাট ল্যাকস অরিজিনালিটি। ঠিক আছে না? তার মানে ক্লিশে হচ্ছে এমন একটা ফ্রেজ যেটা আমরা এত ইউজ করছি যে এটার যে অরিজিনালিটি সেটাই নষ্ট হয়ে গেছে। তো এখন যদি আমি এক্সাম্পল দেই, ধরো আমি বললাম দে লিভড হ্যাপিলি এভার আফটার। এই জিনিসটা আমরা সবাই শুনছি না? এত শুনছি এই যে হ্যাপিলি এভার আফটার, হ্যাপিলি এভার আফটার, এই জিনিসটা আমাদের কাছে খুবই মানে এখন অরিজিনালিটিটা চলে গেছে, এত ওভার ইউজড হয়েছে, তাই না? তাহলে ক্লিশে হচ্ছে এমন একটা ফ্রেজ যেটা এত ইউজ হয়েছে, যেটা কি বললাম যে অরিজিনালিটি লুজ করছে। তো এখন আমরা যখন ফর্মাল রাইটিং এ লিখবো, তখন উই হ্যাভ টু মেক শিওর যে আমরা এইসব ক্লিশেজ, যেগুলো মানে অরিজিনাল থটস না, সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। উই ক্যান নট ইউজ ক্লিশেজ when we are writing formally. অলরাইট, আমরা ক্লিশের আরো এক্সাম্পলস পরের স্লাইডে দেখব। তো আর হচ্ছে হ্যাঁ, আমরা পরের স্লাইডে দেখব। ওকে, আচ্ছা, এরপরে আসবে হচ্ছে colloquial diction। এটা মানে কি? এটা হয়তো তোমাদের সবার কাছে অনেক নতুন। আয় হায়, এটা কি পড়লাম? এটা তো আগে পড়ি নাই। colloquial diction, অলরাইট। আমরা এটা মানে কি জানো? এটা হচ্ছে আমাদের বিভিন্ন মানে এরিয়া অনুযায়ী কিছু ল্যাঙ্গুয়েজ আমাদের ক্রিয়েট হয়ে যায়। বা ধরো ওভার দ্য টাইম আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি যেটার আ মানে দে যেটা আমরা মিন করতেছি সেটা হয় না। মানে কাইন্ড অফ ফিগারেটিভ হয়। যেমন ধরো আমি যদি বলি যে, আরে সরি। ওকে। colloquial বলতে বোঝায় যে যেসব ল্যাঙ্গুয়েজ আমরা আমাদের কালচার বা আমাদের যে টাইম বিং এর জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হয়ে যায়। তো যেমন ধরো আমি এখানে বললাম ডোন্ট চিকেন আউট। এটা মানে কি আমরা জানি? ডোন্ট চিকেন আউট মানে হচ্ছে যে কোনো কিছু ভয় পেয়ে বা when you are afraid তুমি ওই জিনিসটা থেকে বের হয়ে যাবা। হ্যাঁ? যে ডোন্ট চিকেন আউট এট দ্য লাস্ট মোমেন্ট। ধরো তোমাকে একটা টাস্ক দেওয়া হয়েছে। একটা গ্রুপে তোমরা ৫ জন ফ্রেন্ড মিলে একটা কাজ করবা। তোমাদের ক্লাস ওয়ার্কে দেওয়া হয়েছে, একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে? এখন ধরো তোমার ৪ জন তোমরা খুব সুন্দর মতো কাজ করতেছো, বাট ৫ নাম্বার জন কাজই করতে চাচ্ছে না। বাট সে বলছে হ্যাঁ, আমি করব, কাজ করব, সমস্যা নেই করব। কিন্তু সে কাজ করতে চাচ্ছে না। সো তোমরা হয়তো কেউ একজন বললা যে, "তুই কিন্তু লাস্ট মিনিট ডোন্ট চিকেন আউট এট দ্য লাস্ট মোমেন্ট।" মানে তুই এখন বলতেছিস আমার সাথে কাজ করবি, পরে যেয়ে বলবি যে আমি করব না, তাহলে কিন্তু হবে না। তার মানে ভয় পেয়ে কেউ যদি কোন একটা সিচুয়েশন থেকে চলে যেতে চায়, সেটা হচ্ছে ডোন্ট মানে চিকেন আউট করা। অলরাইট? তো আমি এই যে এটা ইউস করলাম, এটা কি কাইন্ড অফ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ না? কাইন্ড অফ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ না? তো এগুলোই হচ্ছে colloquials, যেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমাদের টাইম বিং এর সাথে এগুলো
ইনপুট হয় আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে, বাট ইট ইজ নট ফর্মালি বা গ্রামাটিক্যালি এইসব ইউজ করা ইন ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ ইনকারেক্ট। ঠিক আছে, আমরা এগুলোকে ফর্মাল ল্যাঙ্গুয়েজে ইউজ করব না। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের কোলোকুয়াল ডিকশন। এরপর আসবে অ্যাব্রিভিয়েশনস। অ্যাব্রিভিয়েশন সম্পর্কে আই গেস আমরা সবাই জানি। এই যে ধরো আমরা বলি না যে এইস্যাপ, এইস্যাপ মানে কি? এইস্যাপ মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাই না? আবার ধরো আমি বললাম যে IMO, এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে ইন মাই ওপিনিয়ন, তাই না? তার মানে আমরা এইসব অ্যাব্রিভিয়েশনস মানে যেগুলোকে প্রথম লেটারগুলো নিয়ে নিয়ে আমরা যে অ্যাব্রিভিয়েশনস বানাই সেগুলো ইউজ করা যাবে না। ঠিক আছে, ফর্মাল আমরা যখন লিখবো তখন ফর্মাল রাইটিং এ উই ক্যান নট ইউজ অ্যাব্রিভিয়েশনস। আচ্ছা, তাহলে কি কি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে? উই হ্যাভ টু অ্যাভয়েড কন্ট্রাকশনস, তার মানে আমাদেরকে সেপারেট ভাবে লিখতে হবে, আমরা কমপ্রেস করতে পারবো না। উই ক্যান নট ইউজ ক্লিশেস, তার মানে ওভার ইউজ যেসব ফ্রেজেস আছে যেগুলো ল্যাকড অরিজিনালিটি, ওগুলো আমরা ইউজ করতে পারবো না। We cannot use colloquial dictions, that means যেগুলো the languages that got মানে inserted into the main English language সেগুলো আমরা ইউজ করতে পারবো না ফর্মাল রাইটিং এ, and also abbreviations। ঠিক আছে, আচ্ছা। এরপরে বলা আছে সেন্টেন্সেস আর ইলাবোরেটেড এন্ড কনক্লুডেড, মানে তুমি একটা সেন্টেন্সকে জাস্ট একটা সেন্টেন্স বলে ইউ ক্যানট এন্ড ইট, ইউ হ্যাভ টু গিভ সাম ব্যাকিং। মানে আমি যদি এখন বলি, যেটা আমি বলেছিলাম যে লিভ অফ অ্যাবসেন্স, আমি এই অ্যাপ্লিকেশনটা লিখতেছি ধরো, হ্যাঁ, যে আমার আই নিড আ লিভ অফ অ্যাবসেন্স, বাট তুমি যে লিভ অফ অ্যাবসেন্স বলতেছো ইউ হ্যাভ টু ইলাবোরেট, ইউ হ্যাভ টু গিভ আ রিজন ওয়াই ইউ নিড আ লিভ অফ অ্যাবসেন্স, তাই না? তোমাদের একটা রিজন দিতে হবে যে আমার হয়তো জ্বর হয়েছে বা সামথিং হয়েছে, আই নিড লিভ অফ অ্যাবসেন্স, বা লিভ অফ অ্যাবসেন্স তো আচ্ছা বুঝতে পারছো, তার মানে ইউ হ্যাভ টু গিভ আ প্রপার explanation, elaborate করতে হবে, and you have to conclude it midway, you cannot leave the text or write up as it is, ঠিক আছে না? you have to conclude the whole text। আচ্ছা, এরপরে বলা আছে লং সেন্টেন্সেস লাইক কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। আমরা কি কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে সবাই জানি? কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স এ দুইটাতেই হচ্ছে ক্লজেস থাকে, দুইটা ক্লজেস থাকে, অলরাইট? যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স পড়বো, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে। আমরা যদি একটা এক্সাম্পল ধরি, আমরা এখানে একটা এক্সাম্পল নিলাম, ঠিক আছে? শি লেফট আফটার আই হ্যাড কল্ড। এখানে আমি দুইটা ক্লজের কথা বললাম না? আমরা এতটুকু যদি একটা সেন্টেন্স ধরি, মানে একটা ক্লজ ধরি, শি লেফট, ডাজ দিস মেক সেন্স? যদি আমি পুরোটুকু ভুলে যাই এখানে কিছু নাই, অলরাইট, শুধু যদি বলি শি লেফট, এটা কি সেন্স মেক করে অ্যালোন অ্যাজ ইট ইজ? ইয়েস, ইট ডাজ মেক সেন্স, রাইট? শি লেফট এটা একটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অলরাইট? আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতেছে ক্লজ কি, তাই না? ক্লজ কি? আচ্ছা, আমরা ক্লজের ইয়াতে তাহলে একটু বুঝাতে হবে ক্লজ কি। আচ্ছা, ক্লজ হচ্ছে যেখানে সাবজেক্ট আর ভার্ব সাবজেক্ট এন্ড ভার্ব দুইটাই থাকবে, অলরাইট? ক্লজে সাবজেক্ট এন্ড ভার্ব দুইটাই থাকবে। আর ক্লজের দুইটা পার্ট, দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট বলতে কি, একজনের উপর ডিপেন্ড করে আছে, আর ইন্ডিপেন্ডেন্ট সে একাই 100, তাই না? তাহলে আমরা কি বললাম, ক্লজের দুইটা টাইপ, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট।
কি বললাম ক্লজ হচ্ছে সাবজেক্ট আর ভার্ব দুইটাই থাকবে আর এটা দুইটা টাইপ একটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট হচ্ছে যেটা আরেকজনের উপর ডিপেন্ড করে আছে আর যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটা একাই একশো ও কারোর উপর ডিপেন্ড করতেছে না এখন আমরা ডিফারেন্সটা এই ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট কেমনে বুঝবো আমি এখান থেকে বুঝাই অলরাইট এখানে দেখো she left এই যে আমি বললাম এখানে কি বলেছি ক্লজে কি থাকবে সাবজেক্ট আর ভার্ব থাকবে সাবজেক্ট আছে না she আমাদের সাবজেক্ট না ভার্ব আছে না লেফট ভার্ব আছে না সাবজেক্ট আছে ভার্ব আছে অলরাইট আচ্ছা তাহলে এটা একটা ক্লজ আচ্ছা এখন আমি যদি বলি এতটুকু এটা ভুলে গেলাম এতটুকুর মধ্যে কি সাবজেক্ট আর ভার্ব আছে আছে এই যে সাবজেক্ট এই যে ভার্ব এই যে ভার্ব না সরি একটু ভুল হয়েছে এই পুরোটুকুই ভার্ব এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মেইন ভার্ব আচ্ছা তাহলে আমাদের দুইটা ক্লজ হইলো দুইটা ক্লজ এখন যেটা বললাম ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট কেমনে বুঝবা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কেমনে বুঝবা সেটা হচ্ছে আমি যেটা বললাম তুমি এতটুকু পার্ট ভুলে যাও এটা এক্সিস্ট করে না এটা বাদ শুধু আমরা যদি দেখি শুধু আমরা এতটুকু পার্ট দেখি she left মানে কি সে চলে গেছে does that make complete sense yes it does make complete sense তার মানে কি এটা ইন্ডিপেন্ডেন্ট ও একাই একশো একাই সব মিনিং নিজে এক্সপ্রেস করতে পারতেছে তাই না তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আচ্ছা এখন আমরা এই পার্ট ভুলে গেলাম এখন শুধু আমরা এইটা দেখি after I had called আমার কল করার পর এটা কি একা একা কোনো মিনিং মেক করে সেন্স মেক করে আমার কল করার পর কি হয়েছে সেটা তো আমি জানি না সেটাই হচ্ছে আমাকে এটা উত্তর দিচ্ছে না আমার কল করার পর কি হয়েছে ও চলে গেছে তাহলে যে এই জিনিসটা সেন্টেন্সটার মিনিং সেন্স মেক করার জন্য ও কিন্তু এই সেন্টেন্সটা এই পার্টটার উপর ডিপেন্ডেন্ট তাহলে কি হচ্ছে ও ডিপেন্ডেন্ট ক্লজ কারণ ও নিজের ওর একা ওর নিজে যদি এক্সিস্ট করতো একা শুধু আফটার আই হ্যাড কল্ড এটার কোনো সেন্স মেক হইতো না বুঝতে পারছো এটার কোনো মিনিং হইতো না সো এটা যেহেতু তার মিনিং প্রকাশ করার জন্য এই সেন্টেন্স এই ক্লজটার উপর ডিপেন্ডেন্ট তাই সে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর she left একাই একশো একাই সব মিনিং বুঝাইতে পারতেছে তাহলে সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আচ্ছা যেটা বলতেছিলাম কমপ্লেক্স সেন্টেন্স কি কমপ্লেক্স সেন্টেন্সে তোমার একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে তাহলে কি কমপ্লেক্স সেন্টেন্স একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে এবারে হইছে কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে পারছি আচ্ছা এরপরে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যাই কম্পাউন্ড সেন্টেন্স কোনটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা একটু একটা এক্সাম্পল দিই ঠিক আছে এখানে দেখো তো কম্পাউন্ড সেন্টেন্সে যেটা হয় যেটা ফিচার কম্পাউন্ড সেন্টেন্সে সেটা হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে দুইটাই একাই একশো বুঝতে পারছো এখানে যদি আমরা দেখি আই কল্ড হার একা কি নিজের মিনিং সেন্স মেক করতেছে আমি ওকে কল দিছি হইলো না মিনিং তো মেক করছে রাইট তার মানে কি সেন্স মেক করলেই তো হইলো তাহলে কি এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আচ্ছা she left এটাও কি নিজে সেন্স মেক করতেছে না সে চলে গেল রাইট তার মানে কি এখানে দুইটা আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি থাকে আর সেটা যদি একটা কনজাংশন দিয়ে জোড়া লাগায় দেওয়া হয় সেটা হয় আমাদের কম্পাউন্ড সেন্টেন্স তাহলে এখানে শুধু এন্ড হবে না এটার সাথে বাট হতে পারে অর হতে পারে ঠিক আছে এরকম যদি কনজাংশন দিয়ে দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জোড়া লাগায় দেওয়া হয় তাহলে ওটা কি হয় ওটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স ঠিক আছে এই দুইটা আমাদের ফর্মাল রাইটিং এ ইউজ করতে হয় তার মানে ফর্মাল রাইটিং এর জন্য লং সেন্টেন্সেস দ্যাট মিন্স কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড আর কমন এটা ইউজ করতে হবে আমাদের ঠিক আছে আচ্ছা
এরপরে বলা আছে less frequent use of idioms and phrases and single word verbs are preferred to phrasal verbs. আমাদের idioms and phrases ইউজ কম করতে হবে, ঠিক আছে? আমাদের যে আমরা যে idioms গুলো ইউজ করে থাকি সেগুলা কম ইউজ করতে হবে, এত বেশি ইউজ করা যাবে না। হ্যালো, সাউন্ড কি সমস্যা হচ্ছে? আচ্ছা, এরপরে আমরা ইডিয়ামস এন্ড ফ্রেজেস যেটা বললাম যে আমরা ইডিয়ামেটিক এক্সপ্রেশনস গুলো আমরা কম ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলা সিঙ্গেল ওয়ার্ড ভার্বস আর প্রেফার টু ফ্রেজাল ভার্বস। এখন ফ্রেজাল ভার্বসটা কি? ফ্রেজাল ভার্বসটা কি? ফ্রেজাল ভার্বস হচ্ছে দুইটা ভার্ব, মানে আচ্ছা আমি এটা এক্সাম্পল দেখাই। অলরাইট, এক্সাম্পল দেখালে তোমাদের জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এই এই যে এইটা হচ্ছে ফ্রেজাল ভার্বস, বুঝতে পারছো? ফ্রেজাল ভার্বস হচ্ছে এই যে দুটা করে ওয়ার্ড থাকতে পারে, চারটা করে ওয়ার্ড থাকতে পারে। যেমন ধরো আমি আরেকটা এক্সাম্পল দেই, আমি এই পাশে লিখে দিই। পুট অ্যান এন্ড টু। পুট অ্যান এন্ড টু মানে কি? কোন একটা জিনিস স্টপ করে দেওয়া, শেষ করে দেওয়া, ডিমলিশ করে দেওয়া, রাইট? পুট অ্যান এন্ড টু একটা হচ্ছে এই যে আমি যেটাগুলো বললাম, এই যে ডিমলিশ করে দেওয়া, স্টপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, যে সেগুলো সব কি ভার্ব না? তার মানে যখন আমার কয়েকটা ওয়ার্ড মিলে একটা ভার্ব হিসেবে কাজ করতেছে সেটা কি হয়? ফ্রেজাল ভার্ব। তার মানে এখানে দেখো গেট ইন, গেট অন, পুট অন, টেক অফ, লুক আফটার, রান অ্যাওয়ে, পিক আপ, টিয়ার আপ, এরকম পুট অ্যান এন্ড টু, এরকম অনেক ভার্বস আছে যেগুলা অনেক কয়টা ওয়ার্ড একসাথে মিলে আমরা হচ্ছে ভার্ব হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? অনেকটা ওয়ার্ড একসাথে মিলে ভার্ব হিসেবে কাজ করতেছে, এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব। আচ্ছা, তার মানে আমাদের কি করতে হবে? তার মানে আমাদের ফ্রেজাল ভার্বস কম ইউজ করতে হবে। এখানে বলেছে না সিঙ্গেল ওয়ার্ড ভার্বস আর প্রেফার্ড টু ফ্রেজাল ভার্বস, তা এটা মিনিং বুঝছো? এটার মিনিং বলছে যে আমাদের সিঙ্গেল ওয়ার্ড ভার্বস বেশি ইউজ করতে হবে আর ফ্রেজাল ভার্বস অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আচ্ছা, এটা আমাদের লাস্ট 4টা পয়েন্ট, সেটা আমরা এক্সপ্লেন করে দিচ্ছি। যে আমরা যখন ফর্মালি কাউকে লিখবো, এই যে লিভ অফ অ্যাবসেন্স বা আমি কোনো একটা অ্যাপ্লিকেশন লিখছি, যেটাই লিখছি সেখানে আমি ইমোশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো না। আমি তাকে কান্না কান্না অবস্থায় বলতে পারবো না, বা খুব স্যাড বা কোনো খুবই খুশি, মানে উই ক্যানট ইউজ ইমোশনাল ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে? উই হ্যাভ টু বি ভেরি ফর্মাল, উই হ্যাভ টু বি ভেরি পোলাইট, আমাদের ভোকাবুলারি খুব একাডেমিক হতে হবে, ঠিক আছে? তারপরে নো স্ট্যাটিস্টিক্স উইদাউট প্রপার রেফারেন্স। আমরা অনেক সময় মানে তোমার যে কোনো স্ট্যাটিস্টিক্স, ধরো একটা আমার অনেকে রিসার্চ পেপার সম্পর্কে হয়তো তোমরা শুনেছো, রিসার্চ পেপার লেখা হয়, বিভিন্ন টপিকের উপরে রিসার্চ করে পেপারস লেখা হয়, ঠিক আছে? তো ওইখানে যেসব, ওগুলো কিন্তু সবকিছু ফর্মাল রাইটিং, তো ওখানে যেসব স্ট্যাটিস্টিক্স বা যেসব পার্সেন্টেজ নাম্বারস ইউজ করা হচ্ছে সেগুলো সব কিন্তু ফ্যাকচুয়ালি ব্যাকড, মানে সেগুলোর সবকিছুর প্রুফ আছে, সবকিছুর এই যে রেফারেন্স আছে, প্রপার রেফারেন্স, যে না আমি যে বলতেছি পোভার্টি লাইনে এখন 30% মানুষ আছে বাংলাদেশে কারেন্টলি, সেটা আমার প্রুফ আছে, সেটা আমার প্রপার রেফারেন্স আছে যে না দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু। অলরাইট, আচ্ছা, full of objectivity and impersonal style. What does this mean? Full of objectivity. আচ্ছা, অবজেক্টিভিটি জিনিসটা কি? অবজেক্টিভিটি আর সাবজেক্টিভিটি। সাবজেক্টিভিটি হচ্ছে তোমার পার্সোনাল ওপিনিয়ন। এই জিনিসটা আমি আরেকবার এক্সপ্লেন করে দিই বড় করে। সাবজেক্টিভিটি আর অবজেক্টিভিটি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, তাই না? আচ্ছা, সাবজেক্টিভিটি যদি দেখি, সাবজেক্টিভিটি মানে হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন্স, বেসড অন ওপিনিয়ন্স। এটা তোমার পার্সোনাল ওপিনিয়ন হতে পারে, আমার পার্সোনাল ওপিনিয়ন হতে পারে, বা তোমার ফ্রেন্ডের হতে পারে, আমার ফ্রেন্ডের হতে পারে, যে কোনো কারোর পার্সোনাল ওপিনিয়ন বেসড। অলরাইট, তার মানে এটা হচ্ছে বেসড অন ওপিনিয়ন্স।
অলরাইট, তাহলে অবজেক্টিভিটিটা কি? অবজেক্টিভিটিটা হচ্ছে বেসড অন ফ্যাক্টস, হোয়াট ইজ ট্রু। ঠিক আছে? ক্লিয়ার? তা আমরা একটা এক্সাম্পল দিই। হুম, ধরো আমি বললাম, আমি দুটো কম্পেয়ার করে দেখাই একটা এক্সাম্পল দিয়ে। আমি বললাম আই লাভ ইটিং আইসক্রিম। এই মাসে নেই, আচ্ছা সরি, হ্যাঁ, আই লাভ ইটিং আইসক্রিম। হ্যাঁ, আমি বললাম একটা, হ্যাঁ, এইখানে আমার এই যে আমাকে বলো এটা কি আমার পার্সোনাল ওপিনিয়ন না? যে আই লাভ ইটিং আইসক্রিম, এটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন না? তার মানে কি এখানে একটা সাবজেক্টিভ রেফারেন্স আছে। আমি যদি বলি এই একই টাইপের সেন্টেন্সটাকে আমি অন্যভাবে যদি লিখি, আই অ্যাম ইটিং আইসক্রিম, এটার একটা ফ্যাকচুয়াল বেসিস আছে। মানে আমি ইদার খাচ্ছি না হলে খাচ্ছি না, রাইট? এখন আমার সামনে যদি তুমি থাকো আর তুমি যদি দেখো আমি খাচ্ছি, তার মানে কি ইউ হ্যাভ দ্য ফ্যাকচুয়াল প্রুফ যে না তাহিয়া আপু আইসক্রিম খাচ্ছে, আই অ্যাম ইটিং আইসক্রিম। সো ইট ইজ বেসড অন ফ্যাক্টস। অবজেক্টিভিটি মানে হচ্ছে বেসড অন ফ্যাক্টস এন্ড সাবজেক্টিভিটি হচ্ছে বেসড অন ওপিনিয়ন্স। আচ্ছা, এখন যদি আমরা এখানে বুঝাই, এই অবজেক্টিভিটি বলতে ইমপার্সোনাল, যেটা তোমার পার্সোনাল না সেটাই হচ্ছে ইমপার্সোনাল। ঠিক আছে? তো ফুল অফ অবজেক্টিভিটি অ্যান্ড ইমপার্সোনাল স্টাইল, মানে আমরা যখন ফর্মালি কারোর সাথে ওপিনিয়ন ফর্মালি কারোর সাথে কমিউনিকেট করব, তখন উই হ্যাভ টু বি অবজেক্টিভ। আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ন্স না বলে বা না কমিউনিকেট করে উই হ্যাভ টু বি ফ্যাকচুয়াল। অলরাইট, উই হ্যাভ টু বি ফ্যাকচুয়াল। আচ্ছা, হ্যাভ রেফারেন্সেস টু সাপোর্ট দ্য আর্গুমেন্ট। এই জিনিসটাও তোমার বিভিন্ন আর্গুমেন্টে ইউ হ্যাভ টু হ্যাভ রেফারেন্স। ঠিক আছে? এই যে আমি বললাম যে লিভ অফ অ্যাবসেন্স, লিভ অফ অ্যাবসেন্সে তোমাকে যদি বলে যে বা ধরো তুমি এখন অসুস্থ, আল্লাহ না করুক তুমি তোমার জ্বর আসছে, এখন তোমার হচ্ছে কি একটা ছুটি লাগবে, তুমি অ্যাপ্লিকেশন লিখছো, তো তোমার জ্বরের যদি তোমার কাছে কোনো প্রেসক্রিপশন থাকে, ইউ উইল অ্যাটাচ দ্যাট, রাইট? যে আমার এই অসুখ প্রেসক্রিপশন আছে, এটা আমার প্রুফ, দিস ইজ দ্য রেফারেন্স দ্যাট উইল সাপোর্ট মাই আর্গুমেন্ট যে আই নিড টু গো হোম আর্লি। অলরাইট? আচ্ছা, এটা গেল আমাদের ফর্মাল রাইটিং এর। তোমরা যদি ফর্মাল রাইটিং বুঝো, এটারই পুরোটুকু বলতে গেলে অপোজিটটাই হচ্ছে ইনফর্মাল রাইটিং এর ফিচার্স। আমরা তাও দেখি কোনটা যদি তোমাদের কাছে মনে হয় যে বুঝতে পারছি না। আচ্ছা, আমরা এইখানে একটু ছবিগুলো দেখি। ঠিক আছে? ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ আমরা কি পড়ছিলাম, আমি একটু রিক্যাপ করি। অলরাইট, আমরা সবকিছু আরেকবার রিক্যাপ করি। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ কোনটা, যেটা আমি বলতেছি সেটাই আমি মিন করতেছি না। হি রানস লাইক দ্য উইন্ড, সেখানে আমি বলছি না সে বাতাসের মতো উড়ে দৌড়ায়, সরি। আচ্ছা, তো এখানে দেখো এক্সাম্পল দেখো, ইউ লুক লাইক অ্যান এঞ্জেল। তোমরা এটা পেয়ে যাবা স্লাইডটা, অ্যানোটেড স্লাইডে পেয়ে যাবা। আমি তাও এখান থেকে একটু বুঝাই দিচ্ছি। ঠিক আছে? তারপরে ইউ লুক লাইক অ্যান এঞ্জেল, এটা তো সম্ভব না, রাইট? এটা কি? এটা হচ্ছে বলতেছি। অলরাইট, তবে ডান্সিং স্টারস ফিল দ্য স্কাই, এটাও তো হয় না, তারা তো আর নাচে না আকাশে, তাই না? সেটা তো সম্ভব না। তার মানে এগুলো সবকিছু ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, তার মানে নন লিটারাল। লিটারাল হচ্ছে যেটা আমি বলতেছি সেটাই আমি মিন করতেছি। আচ্ছা, এরপর আমরা চলে আসি ক্লিশে। ক্লিশে কি বলছিলাম? এই যে হ্যাপিলি এভার আফটার, তারপর ড্রাইভিং মি ক্রেজি, তারপর ইজি অ্যাজ পাই, টেক আ চিল পিল, আমরা এগুলো অনেক ইউজ করি না? কোল্ড অ্যাজ আইস, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, এইসব ফ্রেজেস আমরা এত ইউজ করি, ইট লস্ট ইটস অরিজিনালিটি। ঠিক আছে? সেটাই আমাদের এখানে বুঝাচ্ছে, এগুলো হচ্ছে ক্লিশে। অলরাইট, এরপরে হচ্ছে এই যে কোলোকুয়ালস যেগুলো আমরা পড়েছিলাম, কি বলেছিলাম যে যে ল্যাঙ্গুয়েজগুলো আমাদের ভাষার মধ্যে মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে ইনসার্ট হয়ে গেছে, যেসব ফ্রেজেস বা ওয়ার্ডিংস, সেগুলো হচ্ছে কোলোকুয়ালস। তো যেমন আমরা বলছি যে ডোন্ট চিকেন আউট, or I wasn't born yesterday, তার মানে কি আমাকে যদি মানে I wasn't born yesterday বলতে I'm not dumb, আমি বোকা না। তুমি মনে করতেছো যে I was like I wasn't born yesterday, right? I'm not dumb, ওই জিনিসটা বুঝাচ্ছে। আচ্ছা, তাহলে এটা একটা রিক্যাপ হলো যেগুলো মেইন কনফিউশন পার্ট থাকার কথা। এরপর আমরা ইনফর্মাল পার্টে চলে যাই। অলরাইট, ইনফর্মাল,
ওকে ওকে আচ্ছা এইখানে দেখো বলাই আছে যে পার্সোনাল আর ক্যাজুয়াল কমিউনিকেশনের জন্য আমরা ফর্মালটা কখন করতেছি ফর্মালটা করতেছি যখন আমরা কাউকে যার সাথে আমার পার্সোনাল লেভেলের কানেকশন নাই তার সাথে আমি ফর্মালি কমিউনিকেট করতেছি আর তাহলে ইনফর্মালটা হচ্ছে যার সাথে আমার পার্সোনাল এখন তুমি তোমার ফ্রেন্ডকে এখন লেটার লিখবা তুমি তো সেখানে এত ফর্মালিটি মেনটেন করবে না তাই না ওইটাই তো এরকম যে পার্সোনাল ক্যাজুয়াল কমিউনিকেশন এবার পার্সোনাল এন্ড ইমোশনাল টোন থাকতে পারে এখানে দেখো ইমোশনাল আমরা ফর্মালে পড়েছিলাম ইমোশনাল ল্যাঙ্গুয়েজ লেখা যাবে না আর এখানে ইউ ক্যান বি পার্সোনাল ইউ ক্যান বি ইমোশনাল ইটস ফাইন আমরা হচ্ছে এই যে second person singular pronoun right ঠিক আছে না you আর your হচ্ছে second person singular pronoun আচ্ছা এই যে রাইটিং টেক্সট ইমেলস পার্সোনাল ইমেল যদি লিখি লেটার্স টু ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এগুলো হচ্ছে আমরা ইনফর্মাল রাইটিং মেথডে লিখি তো এইখানে কি কি করা যায় এইখানে আমরা কন্ট্রাকশনস ইউজ করতে পারবো তার মানে আমি বলতে পারবো যে ইউ আর অল ডুইং দ্য ক্লাস অ্যাপোস্ট্রফিতে ছোট করে আমরা কম্প্রেস করতে পারি কন্ট্রাক্ট করতে পারি অ্যাব্রিভিয়েশনস ইউজ করতে পারবো আমি বলতে পারবো ASAP ডু ইট ASAP IMO মানে হচ্ছে in my opinion or IRL in real life all right আচ্ছা আর শর্ট সেন্টেন্সেস কারণ এখানে তো তোমার কোনো ফর্মালিটি নাই তাই না you can be casual with your friends and family ordinary short and simple sentences এখানে you don't have to use complex or compound sentences তাই না তোমার এখানে ordinary sentences use করবা short and simple sentences use করবা you don't have to be that much formal আর কি আছে পার্সোনাল এন্ড সাবজেক্টিভ মোড ওই যে যেটা বললাম যে তুমি তোমার ওপিনিয়ন এখানে দিতে পারবা ইউ ডোন্ট হ্যাভ টু বি ফ্যাকচুয়াল ইউ ডোন্ট হ্যাভ টু বি অবজেক্টিভ তুমি তোমার ওপিনিয়ন এখানে দিতে পারবা তাই না আচ্ছা ফার্স্ট এন্ড সেকেন্ড পার্সন প্রোনাউন্স যেটা আমি আগেও বললাম তুমি এখানে আই মি উই এইসব দিয়ে তারপরে ইউ ইয়ার্স এগুলো ইউজ করতে পারবা এটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট আর এই যে আমরা ইডিয়ামস এন্ড ফ্রেজেস ইউজ করতে পারবো ফ্রেজাল ভার্বসও ইউজ করতে পারবো তার মানে যেসব আমরা ফর্মালি ইউজ করতেছি সেগুলো আমরা মানে যেগুলো আমরা ফর্মালি অ্যাভয়েড করতেছি সেগুলোই আর কি আমরা ইনফর্মালি লিখি ঠিক আছে আচ্ছা এটা তো বুঝালাম আচ্ছা এখন আমরা কয়েকটা কোয়েশ্চেনস জাস্ট একটু হালকা ডিসকাস করব যাতে একটা রিক্যাপ হয়ে যায় পুরো ফর্মাল ইনফর্মাল রাইটিং নিয়ে সেটা হচ্ছে তাহলে আমরা কোন কোন সিচুয়েশনে ফর্মাল টেক্সটগুলো লিখে থাকি ফর্মাল টেক্সটগুলো আমরা কখন লিখি ফর্মাল টেক্সটটা লিখতেছি আমি যখন আমার টিচারের কাছে কোনো অ্যাপ্লিকেশন লিখতেছি আমার হেডমাস্টার হতে পারে প্রিন্সিপাল হতে পারে বা আমি কোনো একটা রিসার্চ পেপারের উপর কাজ করছি বা আমি ধরো একটা নিউজ পেপারে একটা এডিটোরিয়াল আমি নিউজ পেপারে একটা রাইটিং দিব একটা আর্টিকেল দিব তাহলে সব জায়গাতে আমার কি ইউজ করতে হবে ফর্মাল রাইটিং বা ফর্মাল ফিচার্স ইউজ করতে হবে তাহলে ইনফর্মালটা কোথায় ইউজ করবো ইনফর্মালটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে একটা লেটার লিখলাম বা ফ্রেন্ডের সাথে আমি মেসেঞ্জারে টেক্সটিং করছি চ্যাট করতেছি ওখানে তো ইউ ডোন্ট হ্যাভ টু মেইনটেইন দ্য ফর্মালিটি রাইট তো তখন আমরা ইউজ করতেছি কি ইনফর্মাল আচ্ছা which style do we use with family members এই তো ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে আমরা কি ইউজ করে থাকি ইনফর্মাল মেথড রাইট আচ্ছা 5 sentences in formal এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক HW দিয়ে দিলাম এটা করে ফেলবা 5টা সেন্টেন্স তোমরা একটা ফর্মাল আর একটা ইনফর্মাল হিসেবে 5টা লিখবা অলরাইট আচ্ছা মুভিং অন আচ্ছা এই যে এখন আমরা একটা প্যাসেজ পড়বো সেটা তোমাদের বইতেই আছে সেটা হচ্ছে এথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবার ওমা এটাও কি ইয়েলো কালার সরি আচ্ছা আমরা ইয়েলো না অরেঞ্জ টেক অলরাইট এথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবার এই চ্যাপ্টারটা তোমাদের বইয়ের মধ্যেই আছে আমরা সেটাই এখানে আর কি পড়বো পড়ে তোমাদের বইয়ের সাথে দুটো এক্সারসাইজ আছে ফর্মাল আর ইনফর্মাল কোনটা সেটা আমরা একটুখানি এক্সারসাইজ প্র্যাকটিস করবো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে অলরাইট আচ্ছা আমরা এখানে কি ছবি দেখতে পারতেছি এখানে আমরা দেখতেছি একটা ছোট্ট বাচ্চা হয়তো তোমাদের থেকে অনেক ছোট 7-8 বছর হবে ছেলে মাথায় এতগুলো ইট নিয়ে বাচ্চাটা যাচ্ছে তার মানে হি ইজ ডুইং চাইল্ড লেবার শিশু শ্রম তাই না তারপর একটা ছোট মেয়ে ইট ভাঙতেছে বয়স কত হবে বলো 6-7 হবে বয়স 6-7 বছর আবার এখানে একটা ছেলে যেখানে ছেলেটা এখন ফ্যাক্টরিতে কাজ করতেছে এর বয়স কত 10-11 হবে না তাই না
এই যে আমরা শিশু শ্রম বা চাইল্ড লেবার করে থাকি, আজকে এটা নিয়ে আমরা একটা প্যাসেজ পড়বো। আচ্ছা, তো আমরা যদি প্যাসেজগুলো আমি একটু রিডিং পড়ে যাব, যেগুলো যেগুলো আমার ওয়ার্ড মিনিং গুলো আমি বলে দিব যাতে তোমাদের সমস্যা না হয় বুঝতে। আচ্ছা, child labor is described as work depriving children of their childhood. Depriving হচ্ছে কোন একটা জিনিস থেকে বঞ্চিত হওয়া, রাইট? কোন একটা জিনিস থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে, সেটাই হচ্ছে ডেপ্রাইভ। তার চাইল্ডহুড থেকে সে ডিপ্রাইভড হচ্ছে, পোটেনশিয়াল তার ডিগনিটি which harms the physical and mental development. আচ্ছা, পোটেনশিয়াল ডিগনিটি এগুলো কেন বলা হচ্ছে? যে একটা বাচ্চা, ধরো ৬-৭ বছরের বাচ্চা, সে এই টাইমটাতে এই যে আগের স্লাইডের ছবি এরকম এই যে বয়সের বাচ্চাগুলো, এরা যদি এখন স্কুলে থাকতো, তারা যদি পড়াশোনা করতো, তাদের হয়তো অনেক মেধা আছে, বাট তারা সেই মেধা টাকে ইউটিলাইজ করার সুযোগ পাচ্ছে না। তাহলে কি তাদের পোটেনশিয়ালটা হ্যাম্পার হচ্ছে, সেটা থেকে তারা ডিপ্রাইভড হচ্ছে। আচ্ছা, which harms the physical and mental development. বা তাদের ফিজিক্যালি তারা এরকম ভাবে কাজ করতেছে, মেন্টালিও তারা খুব স্ট্রেস এন্ড এভরিথিং, এনজাইটি, হয়তো তাদের ফ্যামিলি খুবই মানে they cannot they are low income, তো তাদের টাকা আর্ন করতে হবে, আদারওয়াইজ তারা তার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছে না। তো সব দিক থেকে তাদের একটা মেন্টাল প্রেশার থাকে। তো সব দিক থেকে এই যে ফিজিক্যাল মেন্টাল সব ডেভেলপমেন্ট এফেক্টেড হচ্ছে থ্রু চাইল্ড লেবার। অলরাইট? আচ্ছা, এরপরে it is highly contentious. What do you mean by contentious? Contentious আমরা কি এখানে দেখতে পাচ্ছি? হ্যাঁ, contentious মানে হচ্ছে something that is debatable or controversial. um, Controversial, something that is debatable, মানে we talk about it a lot. It is such an important subject যে we have to talk about it. ঠিক আছে, something that is debatable, something that is vehement, something that is vehement or debatable, মানে এটা নিয়ে আমাদের কথা বলতেই হবে, it is that important. All right, heated একটা টপিক। আমি এখানে কিছু সিনোনিমস লিখে দিলাম contentious এর, ঠিক আছে? আচ্ছা, তার মানে এমন একটা এথিক্যাল ইস্যু যেটা আমাদের এটা নিয়ে কথা বলতে হবে, ইট ইজ সো ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট দিস। অলরাইট? আচ্ছা, এরপরে আন্ডার ডেভেলপড কান্ট্রিজ, এগুলো কোথায় কোথায় হচ্ছে? এটা ডেভেলপিং কান্ট্রিজে হচ্ছে, আন্ডার ডেভেলপড কান্ট্রিজে হচ্ছে, where millions of children are forced to work under hazardous conditions to support themselves and their families. হ্যাজার্ডাস বলতে কি? খুবই ক্ষতিকারক জায়গায়, যেখানে এই যে দেখো বাচ্চাটা ফিজিক্যালি এখন ইটের জন্য সে হি ক্যান গেট হার্ট, রাইট? এই যে মেয়েটা ইট ভাঙতেছে, ওর হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, ওর হাতে বাড়ি মারা, তো হাত তো ভেঙে যেতে পারে, তাই না? আবার এই যে ছেলে এই ফ্যাক্টরিতে কাজ করতেছে, এগুলো সবকিছুই কি হ্যাজার্ডাস না? হ্যাজার্ডাস মানে কি? ক্ষতিকারক না? তাহলে আমরা ফিজিক্যাল হ্যাজার্ডাস, মেন্টাল হ্যাজার্ড, দুই দিক থেকে এটা খুবই হ্যাজার্ডাস, রাইট? তো সেটাই আমাদের এখানে বলা আছে। It has been going on for more than 200 years and now is the time to put an end to it. এই যে put an end to it. এটা কি? এটা একটা এখনই পড়লাম। এটা হচ্ছে একটা phrasal verb. আচ্ছা, the use of child labor in developing and underdeveloped countries raises a range of ethical concerns, including exploitation, abuse, and violation of human rights. তুমি একটা বাচ্চাকে দিয়ে কাজ করাতেছো, অবশ্যই তার একটা অ্যাজ আ হিউম্যান হি হ্যাজ সাম রাইটস, হি অর শি হ্যাজ সাম রাইটস, রাইট? তো সেই রাইটটা থেকে সে ডিপ্রাইভড মেন্টাল হেলথ প্রবলেমস। সেম জিনিস, খুব ওয়ার্কিং হ্যাজার্ডাস থাকে, ডেঞ্জারাস বলা হয়েছে এই জন্যই। In addition, they are paid low wages and are often denied access to education and healthcare. তোমার এই যে বাচ্চাগুলো ইট ভাঙতেছে বা ইট টানছে, ফ্যাক্টরিতে কাজ করতেছে, এরা কিন্তু খুব বেশি টাকা পাচ্ছে না, রাইট? তাদেরকে খুবই কম পরিমাণে টাকা দেওয়া হচ্ছে, বাট ওদেরকে অনেক লং লং আওয়ার্স ধরে ওদেরকে কাজ করানো হয়, অনেকক্ষণ ধরে কাজ করানো হয়, বাট ওদের কি হচ্ছে না, ঠিকমতো তাদেরকে পেমেন্ট দেওয়া হচ্ছে না। যে আর প্লাস ওরা হচ্ছে এই এত কম পেমেন্ট দিয়ে ওরা কখন কাজ করবে বা কখনই পড়াশোনা করবে? ওরা এডুকেশনটা ওদের হ্যাম্পার হচ্ছে, ওদের হেলথের দিকটাও হ্যাম্পার হচ্ছে। আচ্ছা, there are arguments in favor of child labor, such as the need for children to support their families financially, the importance of learn practical skills, and the argument that the alternative may be begging, stealing. আচ্ছা,
আচ্ছা, তার মানে একটা দিকে আমরা কি বলতেছি, আর্গুমেন্টের একটা পক্ষ বলতেছে যে না ইট ইজ হার্মফুল, এটা করানো যাবে না, একটা বাচ্চার শারীরিক মানসিক সব দিক থেকে হ্যাম্পার হচ্ছে, তার পড়াশোনা করতে পারছে না, তার মানে এটা খারাপ। আবার আরেকটা পার্ট বলছে তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য এটা করা দরকার। অনেকে বলছে তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য এটা করা দরকার। আবার বলতেছে যে তার প্র্যাকটিক্যাল স্কিলস শিখা লাগবে। সে যদি মাঠে না নামে তাহলে সে যুদ্ধ করতে পরে সে পারবে না দুনিয়ার সাথে কোপ আপ করতে। আবার বলতেছে যে এটা যদি না করে, চাইল্ড লেবার যদি না করে, সে যদি টাকা আ আ মানে শিশু শ্রম না করে, তাহলে এটার অল্টারনেটিভস কি হতে পারে? বেগিং, স্টিলিং অর ওয়ার্স। মানে সে হয়তো তাকে ভিক্ষা চেতে হতে পারে বা চুরি করতে হতে পারে বা এর থেকে ভালো ও কিছু একটা করে খাক। হ্যাঁ? কিছু একটা করে টাকা ইনকাম করুক সেটা। তার মানে আর্গুমেন্টের ২ টা ভাগ আছে। এইজন্যই আমরা যে বললাম না, এই যে আমি এখানে কনটেনশাস এখানে কেন লেখা আছে? কনটেনশাস বলতে ডিবেটেবল। মানে এটার পক্ষ আছে, বিপক্ষ আছে। ডিবেটেবল বলতে কি? পক্ষ-বিপক্ষ থাকে না? বিতর্কিত। এটা হচ্ছে বিতর্কিত একটা টপিক যেটার পক্ষ বিপক্ষ ২ টাই আছে আর ২ টারই রিজনিংস আছে। আচ্ছা, এরপরে আচ্ছা এটা হচ্ছে আমাদের তোমাদের বইয়ের এক্সারসাইজ। তো আমরা বইয়ের এক্সারসাইজ এখানে প্রত্যেকটাতে ২ টো করে সেন্টেন্স চেয়েছে। এই প্যারাগ্রাফ থেকে, ঠিক আছে? এই যে প্যাসেজটা আমরা পড়লাম, এই প্যাসেজটা থেকে we will have to identify 2 sentences for each of the এই যে এই ফিচার গুলা ফলো করে ২ টা সেন্টেন্স আমাদের মেইন প্যাসেজ থেকে বের করে আনতে হবে। ঠিক আছে? আচ্ছা। আমরা ১ম টা করে দেওয়া আছে। তোমাদের বই দিয়ে করে দেওয়া আছে। তো আমরা যদি প্রত্যেকটার আমি একটা করে দিব। আর প্রত্যেকটার যে আরো একটা করে বাকি থাকবে, ওটা তোমরা নিজেরা করবা। ঠিক আছে? দেখি প্রত্যেকটার একটা করে বাকি থাকবে না? হ্যাঁ। সবগুলাতে ২ টা করে আছে। আমি একটা করে দিব, তোমরা আরেকটা করবা বাসায়। ঠিক আছে? আচ্ছা। এইখানে দেখো, এখানে তো একটা করা আছে। 2nd টা তোমরা নিজেরা ট্রাই করবা। ঠিক আছে? আমি ইউজ অফ প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্মটা দেখি তো আমরা কোথায় পাই? আচ্ছা। আমি অন্য একটা কালার ইউজ করি তাহলে তোমাদের হ্যাঁ। চাইল্ড লেবার ইজ ডেসক্রাইবড অ্যাজ ওয়ার্ক ডিপ্রাইভিং চিলড্রেন। আচ্ছা, প্রথম সেন্টেন্সটাই কিন্তু আমাদের প্যাসিভ ফর্মে লেখা। ঠিক আছে? এই যে চাইল্ড লেবার ইজ ডেসক্রাইবড অ্যাজ ওয়ার্ক ডিপ্রাইভিং চিলড্রেন অফ দেয়ার চাইল্ডহুড potential dignity which harms physical and mental development। এই প্রথম সেন্টেন্সটাই আমাদের প্যাসিভ ফর্মে লেখা। ঠিক আছে? তাহলে আমি পুরো সেন্টেন্সটা ওখানে লিখবো না। আমি জাস্ট চাইল্ড লেবার ইজ ডেসক্রাইব লিখে ডট দিয়ে মেন্টাল ডেভেলপমেন্ট লিখে দিব। ঠিক আছে? তাহলে কি হলো? অলরাইট। তার মানে আমি একটা সেন্টেন্স পেয়ে গেলাম। রাইট? একটা তো পেয়ে গেলাম। এখন বাকি যেটা থাকবে সেটা তোমরা বাসায় করবা। ওকে? আর বাসায় করবা বলে তোমরা এখন বলবে অ্যান্সার কই পাবো? অ্যান্সার দেয়া আছে। এই স্লাইডেই দেয়া আছে। তোমরা জাস্ট আগে নিজেরা ট্রাই করবা। ঠিক আছে? এটা তোমাদের টেস্টের জন্য নিজেরা একটু ট্রাই করবা। নিজেরা ট্রাই করার পরে এখানে অ্যান্সার দেয়া আছে। তো তোমরা ওটা মিলায় নিতে পারবা। এটা নিয়ে কোনো টেনশন নাই। অ্যান্সার কোথায় পাবো? কোনো টেনশন নাই। আচ্ছা। এরপরে বলা আছে যে ইউজ অফ লং সেন্টেন্সেস আমরা কম্পাউন্ড আর কমপ্লেক্স ইউজ করা সেন্টেন্স আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখন আমরা আম যদি দেখি কমপ্লেক্স আর কম্পাউন্ড নিয়ে আমরা ক্লিয়ার হইছিলাম। বলছিলাম যে কম্পাউন্ড হলে একটা কনজাংশন দিয়ে ২ টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এড হবে বা কানেক্টেড হবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ঠিক আছে? আচ্ছা আমরা দেখি তো এখানে কম্পাউন্ড বা কমপ্লেক্স কোন সেন্টেন্স আছে কিনা। প্রথম স্লাইডেই যাই। আম হুম, হুম, হুম। আচ্ছা। এই যে সেন্টেন্সটা it has been going on for more than 200 years and now is the time to put an end to it। এই সেন্টেন্সটা কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স না? দেখো it has been going on for more than 200 years এতটুকু যদি কেটে দেই, এখান থেকে এতটুকু যদি রাখি তাহলে it makes complete sense, right? তাহলে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, আবার যদি আমরা এখান থেকে দেখি now is the time to put an end to it, does that make sense alone? Yes, it does make sense alone, right? তাহলে এটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি দিয়ে জোড়া লাগানো হয়েছে?
কনজাংশন দিয়ে, তাহলে এটা কি কম্পাউন্ড সেন্টেন্স, রাইট? তাহলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমি এন্ড দিয়ে, তার মানে হচ্ছে কনজাংশন দিয়ে জোড়া লাগাই দিছি, তাহলে এটা কি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটা আমাদের একটা এক্সাম্পল। আমি এটাও লিখে দিচ্ছি, ইট হ্যাজ বিন গোয়িং অ্যান এন্ড টু ইট। ঠিক আছে না? আচ্ছা, পরেরটা নিজে নিজের বাসায় করে ফেলবা। আচ্ছা, এরপরে কি বলা, লিটারাল ল্যাঙ্গুয়েজ, একাডেমিক ভোকাবুলারি, কোহিসিভ ডিভাইসেস। কোহিসিভ ডিভাইসেস আমি বলেছি আমরা নেক্সট এই স্লাইডেই পড়াই দিব, বাট একটু পরে, কারণ ওটা নিয়ে একটা আলাদা লেকচার আছে। আচ্ছা, তো লিটারাল ল্যাঙ্গুয়েজ, একাডেমিক ভোকাবুলারি, কোহিসিভ ডিভাইসেস কোথায় ইউজ করা হয়েছে আমি একটু দেখি তো। অনেকক্ষণ ফার্স্ট স্লাইডে কাজ করছি, এখন আমরা এখানে দেখি এখানে আছে নাকি। The use of child labor in developing raises a range of ethical concerns, including exploitation, abuse, and violation of human rights. প্রথম যে সেন্টেন্সটা, এখানে যেটা মিন করতেছে, যেটা আমি বলতেছি সেটাই কি মিন করতেছে? লিটারাল ল্যাঙ্গুয়েজে কি বলছিলাম, যেটা আমি বলবো সেটাই মিনিং করবে, রাইট? মানে আমি এখানে বলতেছে যে চাইল্ড লেবার এর কারণে এটা কোথায় ইউজ করা হচ্ছে, ডেভেলপড আর ডেভেলপিং এন্ড আন্ডারডেভেলপড কান্ট্রিজ এগুলো ইউজ করা হচ্ছে, এন্ড ইট রেইজেস আ রেঞ্জ অফ এথিক্যাল কনসার্নস লাইক এক্সপ্লয়টেশন, অ্যাবিউজ, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। এই যে এক্সপ্লয়টেশন, অ্যাবিউজ, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এগুলো সব হচ্ছে একাডেমিক ভোকাবুলারি। ঠিক আছে, এগুলো সব হচ্ছে একাডেমিক ভোকাবুলারি। তাহলে আমাদের একাডেমিক ভোকাবুলারি ইউজ করা হচ্ছে, the sentence means exactly what it says। আর তাহলে এটা কি হবে আমাদের এক্সাম্পলে মিলে যাচ্ছে না প্রথমটার সাথে? আচ্ছা, তাহলে আমি কি বললাম, এটা কত নাম্বার সেন্টেন্স? এটা 4 নাম্বার সেন্টেন্স, রাইট? the use of child labor। ওকে, এরপরটা বাসায় নিজেরা করে ফেলবা, আশা করি সবাই পারবা, রাইট? use of sentences fully elaborated and concluded। দেখি তো এটার কোন একটা এক্সাম্পল, মানে পুরোটা এলাবোরেট করে আমি একটা সেন্টেন্স লিখতেছি। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু এই লাস্টের এটার এক্সাম্পল এটা হইতে পারে, রাইট? On the other hand, there are arguments in favor of child labor, such as the need for, মানে এখানে আমি পুরোটুকু একটা সিচুয়েশন আনছি সাপোর্টে, মানে ইন ফেভার, আর্গুমেন্টস ইন ফেভার বলে আমি পুরোটুকু এক্সপ্লেন করে দিছি, রাইট? পুরোটুকু ইলাবোরেট করে দিছি কিভাবে দ্য আর্গুমেন্ট ইজ ইন ফেভার, রাইট? তার মানে পুরোটুকু ইলাবোরেট করলাম, পুরো জিনিসকে এই একটা সেন্টেন্সের মধ্যে কনক্লুড করছি, রাইট? তাহলে এই 7 নাম্বার সেন্টেন্সটা আমাদের এক্সাম্পল হতে পারে না? On the other hand, there are arguments. Dot 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 কতটুকু শেষ হচ্ছে? Or stealing or worse. আচ্ছা, ডান। এখন এটার অ্যান্সারগুলো আমরা একটু মিলাই দেখি। এই যে এখন এই যে আমি দিছি না, এই যে সেন্টেন্স 1, চাইল্ড লেবার ইজ ডিসক্রাইবড অ্যাজ আ ওয়ার্ক ডিপ্রাইভিং। আগেরটাতে দিলাম না চাইল্ড লেবার, এই যে ডিসক্রাইব দিয়েছিলাম। আচ্ছা, এরপরে 2 নাম্বার এটা না তাকাই আমরা এখানে চলে যাই, ইট হ্যাজ বিন গোইং অন ফর মোর দ্যান এইজ। সেন্টেন্স কারেকশন আমি বললাম না, এন্ড দিয়ে দুইটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা অ্যাড করছি। লিটারাল ল্যাঙ্গুয়েজ, এই যে আমি এটার কথা বলছিলাম প্রবাবলি। আচ্ছা, লিটারাল ল্যাঙ্গুয়েজের ওই যে আমি যে এক্সাম্পলটা দিয়েছি না, এখানে অনেক কটা আছে। এখানে তোমাদেরকে বলছে দুইটা দুটো করে সেন্টেন্স দিতে, বা তোমরা তো আরো বেশিও দিতে পারবা, কাজ ইউ নো যে কোনটা লিটারাল ল্যাঙ্গুয়েজ, কোনটা একাডেমিক ভোকাবুলারি ইউজ করা হচ্ছে। সো আমি যেটা দিয়েছি এটাও হবে আনসার, আর এখানে যে আনসারটা দেওয়া হচ্ছে সেটাও হবে। ঠিক আছে, একটা বাড়তি শিখে ফেললা আর কি। আচ্ছা,
এরপরে কোনটা আছে? এই যে আমি বললাম না সেন্টেন্স নাম্বার 7 অন দি আদার হ্যান্ড এই যে পুরো জিনিসটাকে আর্গুমেন্টের ফেভারে যে টপিকটা আসতেছে সেটার আমি পুরো ব্যাকআপ দিয়ে দিছি, আমি এটার ইলাবোরেশন দিছি, পুরোটুকুকে আমি কনক্লুডও করে দিছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটু ম্যাচিং করি। আমাকে একটু আমরা ইয়াতে কমেন্ট করব, আমরা প্রত্যেকটার সিনোনিমস এর সাথে আমরা একটু ম্যাচিং করব। অলরাইট, আমরা 1 2 এই পাশের সবকিছু হচ্ছে 1 2 দিয়ে করা, আর এই পাশের সবকিছু হচ্ছে এবিসিডি দিয়ে করা। বাট এটার একটা সমস্যা আছে, পরের স্লাইডেও আর কি চলে গেছে। সো আমরা দেখি, ঠিক আছে, যে এই স্লাইডের এগুলা কি এখানে কটা কটা মিলে, না হলে আমরা পরের স্লাইডে চলে যাব। আর অ্যানসার এখানে সুন্দর মতো দেওয়া আছে, তো ওটা নিয়ে সমস্যা নেই। ঠিক আছে, আমরা এক কাজ করি, আমরা এই প্রত্যেকটা ওয়ার্ডের পাশেই সিনোনিমটা লিখে ফেলবো। অলরাইট, আচ্ছা, ফোর্সড কি হবে? 1 নাম্বার সবাই বলতেছে 1 নাম্বার কি হবে? 1D 1D F D F 1 I F F F, আচ্ছা সবাই F বলছে। ইয়েস, কম্পেলড। তোমাকে কোনো কিছু ফোর্স করা মানে কম্পেল করা, রাইট? তাহলে এটা কি হবে? কম্পেলড। আচ্ছা, 2 নাম্বার আমি একটু আগে বুঝাইছি, 2 নাম্বার কি হবে? 2 নাম্বারের অ্যান্সার প্রবাবলি এই ইয়াতে নাই, তাই না? 2 নাম্বার পুট এন এন্ড আমি বলছিলাম স্টপ, কোনো কিছুকে বন্ধ করে দেওয়া, রাইট? স্টপ। আচ্ছা, কন্ডিশনস, কন্ডিশনস এর এখানে আছে, মিনিং কি হবে? কন্ডিশনস এর 3 নাম্বার কি হবে? সবাই এ দিছে, থ্যাংক ইউ। ইয়েস, এটা হবে সিচুয়েশনস। কন্ডিশনস বা সিচুয়েশনস আর সিনোনিমাস, ঠিক আছে, দুইটা ওয়ার্ড সিনোনিমাস। 4 নাম্বার দেখি তো, পেইড কোনটা হবে? পেইড মানে টাকার বিনিময়ে যে পে করা হচ্ছে, কাউকে টাকা দেওয়া হচ্ছে। এটার প্রবাবলি অ্যান্সার এখানে নাই, তাই না? অ্যান্সারটা এই যে রেমিউনারেটেড। রেমিউনারেটেড মানে হচ্ছে কাউকে পে করা। ঠিক আছে, এই স্লাইডে নাই, আমরা এখানে লিখে দিচ্ছি রেমিউনারেটেড। আর এটা সুন্দর করে পরের স্লাইডে লেখা আছে প্রত্যেকটার অ্যান্সার, তো কোনোই সমস্যা হবে না, আশা করছি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা, টার্ম কি হবে বলো তো? টাইম মানে এর ইয়া বুঝাচ্ছে, খণ্ড বুঝাচ্ছে, টার্ম বুঝাচ্ছে। অলরাইট, আচ্ছা, এরপরে ভালনারেবল। ভালনারেবল কোনটা হবে বলো তো? ভালনারেবল কত নাম্বার? 6 নাম্বার। কি হবে ভালনারেবল? ভালনারেবল কি হবে? কি এক্সাম্পল? জেসি ভালনারেবল হার্মলেস না, ভালনারেবল হচ্ছে সাসেপ্টেবল হবে। ঠিক আছে, ভালনারেবল হচ্ছে সাসেপ্টেবল, দেখো এখানে লেখা আছে ভালনারেবল হচ্ছে সাসেপ্টেবল হবে। অলরাইট, আচ্ছা, অ্যাবিউজটা কি হবে? 7 নাম্বার 7, অ্যাবিউজ হার্মলেস। এখানে কিন্তু সি, আমরা কিন্তু অ্যান্টোনিমস পড়ছি না, সিনোনিম। সিনোনিম মানে সিমিলার মিনিং মেক করছে। ডি অ্যাবিউজ, পরেরটাতে দেখি তো, পরেরটাতেও কিন্তু কোনোটা মিলে না। অ্যাবিউজ করা মানে হচ্ছে ম্যানিপুলেশন। হ্যাঁ, অ্যাবিউজ মানে হচ্ছে ম্যানিপুলেশন। অলরাইট, তাহলে সিচুয়েশনস চলে গেল, টাইম চলে গেল, ম্যানিপুলেশন চলে গেল, কম্পেল চলে গেল, বাকি থেকে কি? হার্মলেস, শেয়ার্ড, ফরমেশন, তাই না? সেফ কি হবে এখন? সেফ বাকিটার মধ্যে সেফ হবে সি। ইয়েস, সেফ হবে হার্মলেস। সেফ মানে কোন একটা জিনিস সেফ মানে দ্যাট ইজ হার্মলেস। ক্রিয়েশন, কোন একটা জিনিস ক্রিয়েশন কি হবে? অ্যান্সার ক্রিয়েশন
ক্রিয়েশনের অ্যান্সার কি হবে? জি, ইয়েস, ভেরি গুড। ফরমেশন। ক্রিয়েশন মানে কোনো একটা ফর্ম করা, কোনো কিছু জিনিস ক্রিয়েট করা মানে হচ্ছে ফর্ম করা। ভেরি গুড। আচ্ছা, এরপর আমরা 10 নাম্বার দেখি তো কালেকটিভ কি হবে? কালেকটিভ কালেকটিভ কি হবে? একটাই বাকি আছে। ই, এই তো কালেকটিভ ই হবে। হ্যাঁ, শেয়ার্ড একটাই বাকি ছিল, হয়ে গেল, তাই না? আচ্ছা, এই জিনিসটাকে আমরা দেখি। তার মানে ফোর্স মানে কোনো জিনিস কোনো কিছুকে কম্পেল করা, রাইট? বাধ্যতামূলক করে দেওয়া, কোনো একটা জিনিসকে ফোর্স করা কোনো কিছু করাকে। পুট এন এন্ড মানে কোনো একটা জিনিস স্টপ করে দেওয়া। কন্ডিশন, সিচুয়েশনস সবাই জানি। পেইড মানে কাউকে টাকা দিয়ে কাজ করানো হচ্ছে, রেমিনারেটেড। টার্ম, টাইম, ভালনারেবল, উইক যেটাকে বোঝানো, খুব ভঙ্গুর, ভেঙে যেতে পারে, ওটাকে সাসেপ্টেবল। তারপর হচ্ছে অ্যাবিউজ, কোনো একটা জিনিসকে অ্যাবিউজ করা মানে ঠিকভাবে ইউজ না করা, সেটাকে ম্যানিপুলেশনও বোঝায়। সেফ মানে হার্মলেস। হ্যাঁ, তারপর ক্রিয়েশন, ক্রিয়েশন মানে হচ্ছে ফরমেশন। কালেকটিভ মানে শেয়ার্ড, মানে অনেকে মিলে কাজ করতেছে, শেয়ার্ড। অলরাইট, আচ্ছা, এরপর আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করব এখন। অলরাইট, সবাই একটুখানি আমরা কিবোর্ডে রেডি থাকি। হ্যাঁ, আমরা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করব। আমরা অ্যানসার গুলা জাস্ট আমাকে এ না বি, সি না ডি, জাস্ট ওটা লিখে দিলেই হবে, ঠিক আছে? আমরা সবাই একটু রেডি থাকি। ওকে, এমসিকিউ 1, which of the following is an example of figurative language? ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের কি হবে অ্যান্সার? বি, বি। আবার এখানে তো ই অপশনই নাই। ফেসবুকের প্রবাবলি ই বলতেছে, ফেসবুক কিন্তু বি। ইয়েস, বি, অ্যান্সার হবে বি। কারণ কি, এইখানে আই এম ভেরি হাংরি, এইটা সাবজেক্টিভ না, এটা কিন্তু ফ্যাকচুয়াল। আমি ইদার হাংরি না হলে হাংরি না, রাইট? তাহলে এটা হচ্ছে অবজেক্টিভ ভাবে বলতেছে। আর ফিগারেটিভ যেহেতু চাইছি, তার মানে কি এটা লিটারাল মিনিং বলছে না, আমার খিদা লাগছে, লিটারাল মিনিং আমি যেটা বলতেছি সেটা আমি মিন করতেছি। শি ইজ সাফারিং ফ্রম ডিপ্রেশন, তার মানে যেটা আমি বলতেছি সে অ্যাকচুয়ালি ডিপ্রেশনে সাফার করতেছে। বাট মলি ইজ সাচ অ্যান এঞ্জেল, এটা বলতে আমরা বলছি হয়তো সে অনেক মানে ঠান্ডা প্রকৃতির মানুষ বা খুবই নাইস একটা মানুষ, তো সেটাই বুঝাচ্ছি। তার মানে মলি ইজ অ্যান এঞ্জেল উইল বি দ্য ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। অলরাইট, ভেরি গুড। এরপর আমরা যাই। আচ্ছা, which of the following is an example of cliche? আমরা ক্লিশে একটু আগে পড়ে আসছি। বলতো, ক্লিশে হচ্ছে the phrases that we use and যেটা হচ্ছে অরিজিনালিটি আর থাকে না, এত ওভার ইউজ করে ফেলি আমরা। এটার অ্যান্সার কি হবে? বি, 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 সি, এ, বি, বি, বি। আচ্ছা, সবাই বি বলতেছে কারণ আমি এটার এক্সাম্পল দিছি? না তো, শুধু এক্সাম্পল বললাম না, এখন আরো এক্সাম্পল আছে। এইখানে অ্যান্সার হবে সরি, আচ্ছা, এখানে অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। কারণ all's well that ends well, it is what it is, happily ever after সবগুলাই হচ্ছে তোমার ক্লিশে, ওভার ইউজড অ্যান্ড অরিজিনালিটি নাই। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? অল অফ দ্য অ্যাবাভ। অলরাইট, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমাকে একটু বলো তো তোমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা পড়া? এতটুকু পর্যন্ত বুঝে থাকলে আমাকে একটা থামস আপ, ইয়েস বা এনিথিং কিছু একটা লিখে আমাকে বলো, তাহলে আমি বুঝতে পারবো যে আচ্ছা সবাই বুঝতে পারছে। অলরাইট, এরপরে আচ্ছা 3 নম্বর এমসিকিউ এটা বলো তো কি হবে? এটার অ্যান্সার কি হবে? হুম, ইনফর্মাল ফিচার ইন রাইটিং। ডি, সবাই বলতেছে ডি। ভেরি গুড, ডি হবে অ্যান্সার। কারণ আমরা ফ্রেজাল ভার্বস ইনফর্মালি ইউজ করে থাকি, আবার সাবজেক্টিভিটিও ইনফর্মালি ইউজ করে থাকি, বাট একাডেমিক ভোকাবুলারি উই ডু নট ইউজ ইন ইনফর্মাল রাইটিং, তাই না? ভেরি গুড, বোথ বি এন্ড এ এন্ড বি হবে। আচ্ছা, এরপরটা দেখি তো, এরপরটা কি হবে?
বি আর ডি এর মধ্যে একটা কনফিউশন লাগছে এটাতে, তাই না? বি আর ডি এর মধ্যে নান অফ দ্য অ্যাবাভ কেন হবে না আমি সেটা বলি। কারণ আমরা একটু এই যে কোলাকুয়াল কি ছিল, আমরা বলছিলাম যে আমরা ফর্মাল রাইটিং এ উই উইল নট ইউজ কোলাকুয়াল ল্যাঙ্গুয়েজেস, রাইট? তাহলে এইটা একমাত্র ফিচার যেটা হচ্ছে ফর্মালের সাথে আমাদের মিলতেছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে বি, ঠিক আছে? আচ্ছা, এরপরে 5 নাম্বার, which of the following is an example of phrasal verbs? আমি একটু আগে পড়াইছি, ছবি দিয়ে পড়াইলাম। phrasal verb হচ্ছে the group of words that will act like a verb. তো এখানে কোনটা আমাদের phrasal verb? সি, ভেরি গুড। কারণ পুট অফও একটা phrasal verb, ক্যারি অনও একটা phrasal verb, তার মানে এ আর বি দুইটাই কারেক্ট, তাহলে অ্যান্সার হবে সি, বোথ এ এন্ড বি, ঠিক আছে না? আচ্ছা, 6 নাম্বার দেখি, আই হ্যাভ ইয়েট টু রিড দ্য বুক। এইটা হচ্ছে আমাদের সেন্টেন্স। এখানে which feature makes the sentence informal? এটা একটা ইনফর্মাল সেন্টেন্স আমি দিছি, বাট কোন এক্সাক্ট ফিচারের জন্য এটা ইনফর্মাল হয়ে গেছে? এটার অ্যান্সার কি হবে? ডি, ভেরি গুড। কারণ আমি এখানে কি একটা কন্ট্রাকশন ইউজ করছি না? আই আই হ্যাভ, এটা আচ্ছা, তাহলে এটাকে বড় যদি আমি ফর্মাল ভাবে লিখি আই হ্যাভ হয়, তাই না? আই হ্যাভ হয় না? তার মানে এখানে আমি কন্ট্রাকশন করছি, তার মানে এটা ইনফর্মাল হয়ে গেছে, দ্যাট ইজ দ্য ফিচার। আচ্ছা, কন্ট্রাকশনস। এরপর এটা দেখি কি বলছে, ইন which টাইপ অফ রাইটিং ডু উই ইউজ phrasal verbs? বি, ইয়েস, ভেরি গুড। phrasal verbs আমরা হচ্ছে ইনফর্মালি ইউজ করে থাকি। এই জিনিসটা আমাদের phrasal verbs এর যে ক্যারি অন, পুট অফ, একটু আগে যেটা পড়লাম আর কি, ঠিক আছে? তার মানে এটা অ্যান্সার হবে ইনফর্মাল। আচ্ছা, এই যে একটা সেন্টেন্স, শি ক্লিনড আপ দ্য কিচেন আফটার ডিনার, এটা কি টাইপের সেন্টেন্স আমাকে বলতে পারবা? ফর্মাল না ইনফর্মাল? সরি 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 সরি, ইয়েস, অ্যান্সার। আচ্ছা, সবাই এবার এ আর বি এর মধ্যে একটু কনফিউজড হয়ে গেল। আচ্ছা, কেন এটা বি আর কেন এটা এ না সেটা বলি। শি ক্লিনড আপ, এটা একটা ফ্রেজাল ভার্ব, বুঝতে পারছো? ক্লিন আপ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, আর ফ্রেজাল ভার্ব আমরা কোথায় ইউজ করি? ওটা আমরা ইনফর্মালি ইউজ করি, তাই না? দ্যাটস ওয়াই অ্যান্সার হবে ইনফর্মাল, ফর্মাল হবে না। আমি কি ভুল বলছিলাম প্রথমে? অ্যান্সার হবে বি। কেন এ হবে না সেটাই বুঝাইলাম, কারণ এখানে আমরা হচ্ছে ফ্রেজাল ভার্ব ইউজ করছি, ইনফর্মাল। অলরাইট, আচ্ছা, এরপরে কি আসে? সেন্ড মি আ কনফার্মেশন ইমেল এইসঅ্যাপ। এখানে কোন ফিচারের জন্য সেন্টেন্সটা ইনফর্মাল? আমি কিন্তু বলেই দিচ্ছি সেন্টেন্সটা ইনফর্মাল, হ্যাঁ? এখন আমাকে বলো কোন ফিচারের জন্য এটা ইনফর্মাল? সি, ইয়েস। কারণ আমি এখানে একটা অ্যাব্রিভিয়েশন ইউজ করছি, এই যে ASAP। ASAP মানে কি? as soon as possible. We cannot use abbreviations in formal language, but এখানে যেহেতু ইউজ হচ্ছে তার মানে এটা হচ্ছে ইনফর্মাল। অলরাইট, 9 নাম্বার, 10, the play will commence in 2 minutes. এইখানে এই সেন্টেন্সটাতে কোন which feature makes it formal? দেখি এটা বলতে পারো কিনা? সি, সি হবে না, সি হবে না। কারণ এখানে সাবজেক্ট, এটা তো কোনো ওপিনিয়ন না। দ্য প্লে উইল কমেন্স ইন 2 minutes, ইটস ফ্যাক্ট বেসড, তাই না? ফ্যাক্ট বেসড। লং সেন্টেন্স কেন হবে না? কারণ এটা একটা শর্ট সেন্টেন্স, রাইট? এটা কোনো কম্পাউন্ড বা কমপ্লেক্স না। সো অ্যান্সার হবে বি, একাডেমিক ভোকাবুলারি। এই যে কমেন্স, কমেন্সের মিনিং হচ্ছে স্টার্ট, ঠিক আছে? দ্য প্লে উইল স্টার্ট ইন 2 minutes, এটাকে আমি একটু ভোকাবুলারিটা একাডেমিক করার জন্য আমি স্টার্টকে কমেন্স লিখছি, ঠিক আছে? অ্যান্সার হবে একাডেমিক ভোকাবুলারি। অলরাইট, আচ্ছা, এখন আমরা এইখানে, এটাও তোমাদের বইয়ের মধ্যে আছে, অলরাইট,
আমি এখানে প্রথম এই পেজের ৩-৪টা করে দিব। আর পরের পেজের ৩টা আছে এগুলো তোমরা নিজেরা বাসায় করবা। ঠিক আছে? আর সবগুলোরই সলিউশন দেওয়া আছে। কোনো সমস্যা নাই এখানেই। যাতে তোমরা পরে দেখে নিতে পারো তোমরা ঠিক আছো কিনা। আচ্ছা। এখন এখানে কি দেওয়া আছে? এই পাশে দেওয়া ইনফর্মাল সেন্টেন্স, এই পাশে দেওয়া ফর্মাল সেন্টেন্স। আমাদের এই যে ইনফর্মাল সেন্টেন্সটাকে আমি ফর্মাল হিসেবে লিখছি। এখানে ইনফর্মাল আছে এটাকে ফর্মাল করব। আবার এটাকে ফর্মাল আছে এটাকে ইনফর্মাল করব। তাই না? আমরা জাস্ট একটুখানি দেখবো যে আমরা ফর্মাল ইনফর্মাল দুই ভাবে লিখতে পারি কিনা। অলরাইট আমরা এতক্ষণ যে পড়লাম আমরা কি বুঝতে পারতেছি নাকি ডিফারেন্সটা? আচ্ছা। হোয়াটস আপ? এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? হোয়াটসঅ্যাপ যে আমরা বলি এটা মিনিং কি বুঝাই? যে কেমন আছো, রাইট? হোয়াটসঅ্যাপ কেমন আছো? তার মানে হ্যালো, হাউ আর ইউ? হেই যদি আমরা লিখতাম, তুমি যদি বলো আচ্ছা আপু হেই হাউ আর ইউ লিখলাম না কেন? হেইটা হচ্ছে ইনফর্মাল ধরা হয়। ঠিক আছে? হেই হচ্ছে ইনফর্মাল। হ্যালোটা ফর্মাল। ঠিক আছে? আচ্ছা। এরপর দেখি হ্যালো, আর ইউ অলরাইট? তাহলে আমি হ্যালোর জায়গায় এখন কি দিতে পারি যদি কি ইনফর্মাল করতে হয়? হেই দিতে পারি, রাইট? এটা লিখতে পারি তাই না? হেই ইউ অলরাইট? হেই ইউ অলরাইট? এটা তাহলে আবার কি লিখতে পারি? হেই ইউ অলরাইট না দিয়ে হেই ইউ ওকে? আমরা দুইটাই লিখতে পারি। এটা ইনফর্মাল, রাইট? ফর্মাল ভার্সনটা কি? হ্যালো, হ্যালো আর ইউ অলরাইট? সেটাই। আচ্ছা। গিভ মি ইওর পেন। এখানে আমি একটু মানে আমি আমার ফ্রেন্ডকে বলছি তোর পেনটা দে। গিভ মি ইওর পেন। বাট আমি যখন আমার টিচারকে বলব তখন আমি কি বলব? গিভ মি ইওর পেন কাইন্ডলি বা প্লিজ কিছু একটা দিয়ে আমরা জিনিসকে পোলাইট টোনে আমরা আনবো। তাই না? আচ্ছা। আচ্ছা। এরপরে sit somewhere else এইটাকে আমি এখন ফরমালে করব। কি করব? sit somewhere else টাকে আমি ফরমাল করতে চাইলে কি করতে পারি? Please go sit somewhere else or please sit somewhere else kindly. তাই না? আমরা সেটা লিখতে পারি না? আচ্ছা। অলরাইট। এরপরে লাস্টের যে ৪ টা আছে, আমি কয়টা করলাম? ৪ টা করে দিছি, রাইট? লাস্টে আরো ৪ টা আছে। এই ৪ টা তোমরা হোমওয়ার্ক করবা। হ্যাঁ? আর প্রত্যেকটার অ্যান্সার দেয়া আছে। তো আমরা একটু যা মিলাই দেখি। যেগুলো আমরা করছি সেগুলো মিলাই। ঠিক আছে? যেটা বাকি আছে সেটা তোমরা পরে মিলাবা। তোমাদের সাথে কারেক্ট আছে নাকি। এই যে আ WhatsApp এই যে আমরা কি হাউ আর ইউ বলছিলাম? ইয়েস, হ্যালো হাউ আর ইউ বলছি। তখন হ্যালো হাউ আর ইউ বলতে পারি নাহলে হাউ আর ইউ বলতে পারি। দুইটাই ইট মেক্স সেন্স। তাই না? এটা গেল। এবার এই যে হ্যালো আর ইউ অলরাইট? হেই আর ইউ ওকে? নাহলে ইউ ওকে বা ইউ অলরাইট আমরা বলি যেটাই বলি। আমরা মাঝে, মাঝে আর টা বলি না। হেই ইউ ওকে? ওইটাই। মানে দুইটাই ওয়ার্কস ইনফর্মাল, ফর্মাল। আচ্ছা। তারপরে যে গিভ মি আ পেন প্লিজ। আমি গিভ মি আ পেন কি বলছিলাম? প্লিজ গিভ মি আ পেন বা গিভ মি আ পেন প্লিজ অর গিভ মি আ পেন কাইন্ডলি সেটা। ঠিক আছে? আচ্ছা। অলরাইট। সিট সামওয়্যার এলস কি বলছি? প্লিজ টেক আ সিট সামওয়্যার এলস। আর এখানে আমরা টেক আ সিট বললে ইট উড সাউন্ড মোর ফর্মাল। সো হোয়াট উই ডু আমরা আগেরটাতে যে একটু কারেকশন করে ফেলি যে আমরা এখানে প্লিজ গো সিট সামওয়্যার ইজ টেক আ সিট সামওয়্যার এলস। অলরাইট। ঠিক আছে না? বাকি যেগুলো আছে সেগুলো আমরা বাসায় সলভ করার পরে মিলায় ফেলবো যে এটার সাথে মিলছে কিনা। আপু এখানে একটা স্যাম্পল অ্যান্সার দিয়েছি। এর সাথে যদি দেখো যে না তোমার মিলছে তাহলে আলহামদুলিল্লাহ ইউ আর গুড টু গো। ঠিক আছে? আচ্ছা। এইটা আমাদের লাস্ট টপিক আজকের জন্য কোহেসিভ ডিভাইসেস। অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। আমি তাও চাচ্ছি না বেশি ক্লাসটা বোরিং করতে। বাট আজকের এই কোহেসিভ ডিভাইসেস নিয়ে আমরা একটু কথা বলব। বলেছিলাম ক্লাসের শুরুতে আমরা কোহেসিভ ডিভাইসটা পরে আলোচনা করব। আচ্ছা। কোহেসিভ ডিভাইসেস কি? আচ্ছা আমরা একটু ছবির দিকে তাকাই।
ছবিতে দেখো তো, এই যে প্রথম ছবিটা আছে এইখানে এইখানে কি দেখতেছি, যে বোর্ড পিন থাকে না, বোর্ড পিনের সাথে অনেক কটা বোর্ড পিন দেওয়া, আর হচ্ছে তোমার এখানে সবকিছু লিংক করা, রাইট, সবকিছু কানেক্ট করা, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা কানেক্ট করা। আবার আচ্ছা, আবার যদি আমরা এই ছবিটা দেখি, এখানে দেখো পাজলস গুলা মিলাচ্ছে, রাইট, পাজলস গুলো মিলাচ্ছে না? তো আমরা এখান থেকে কি জিনিস, মানে হোয়াট ক্যান উই ইনফার ফ্রম দিস টু ইমেজেস? উই ক্যান ইনফার যে কোহিসিভ ডিভাইস বলতে এটা বোঝায় যেখানে আমি কোন একটা জিনিসকে কানেক্ট করছি বা কোন একটা জিনিসকে দেয়ার লাইক কানেক্ট করার সাথে দে উইল ফিট টুগেদার, উই আর লিঙ্কিং দ্য টু সেন্টেন্সেস টুগেদার সো দ্যাট ইট মেক্স কমপ্লিট সেন্স। ঠিক আছে, কোন একটা জিনিসকে ফিট ইন করা, লিঙ্ক আপ করা, কানেক্ট করা, সেটাই হচ্ছে কোহিসিভ ডিভাইসেস বলতে কোহিসিভ ওয়ার্ডস বা কানেক্টিং ওয়ার্ডস। ঠিক আছে, আমরা যখন পড়তাম তখন আমরা লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরস বলতাম, এখন এটাকে কোহিসিভ ডিভাইসেস হিসেবে তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে। তার মানে কোহিসিভ ওয়ার্ডটার মিনিং কি বললাম? কোহিসিভ হচ্ছে কোন একটা জিনিসের সাথে কোহিশন, ফিট ইন, লিঙ্ক আপ করে দেওয়া। ঠিক আছে, তাহলে কোহিসিভ ডিভাইসেস হচ্ছে দ্য ওয়ার্ডস দ্যাট উইল লিঙ্ক টু অর মোর সেন্টেন্সেস টুগেদার। আচ্ছা, আমরা টাইপস অফ কোহিশন পড়বো, টাইপস অফ কোহিসিভ ডিভাইসেস পড়বো এখন। আচ্ছা, আমি যদি বলি আচ্ছা, আমি যে বললাম এখানে আমরা এই পার্টটা দেখি, এটা পরে, অলরাইট, এটা পরে আমরা এটা দেখি। আমি বলছি মাই ফ্রেন্ড লাভ দ্য নভেল লাইকওয়াইজ আই ডিড। আমি আর আমার ফ্রেন্ড দুইজনে আমার বইটা পড়ছি, মানে এখানে আমি একটা জিনিস কম্পেয়ার করতেছি, রাইট? আমার ফ্রেন্ডও বইটা পড়ে পছন্দ করছে, শি লাভ দ্য নভেল, এন্ড আমিও বইটা পড়ছি এন্ড আই ডিড দ্যাট টু। তার মানে আমি দুইজনের মধ্যে একটা কম্পারিজন করতেছি না? কম্পারিজনটা ইকুয়াল কম্পারিজন হচ্ছে না? ইকুয়াল কম্পারিজন, সিমিলারলি, লাইকওয়াইজ, অলসো, মানে একটা ইকুয়াল কম্প্যারিজন। ও বইটা পড়ে পছন্দ করছে, আমিও বইটা পড়ে পছন্দ করছি, তার মানে কম্প্যারিজনটা ইকুয়াল হচ্ছে। তো এইসব ওয়ার্ডস গুলো আমরা এইভাবে ইউজ করব। আমরা একটা প্যাসেজ পড়বো তোমাদের বই থেকে, ওখান থেকে উই উইল আইডেন্টিফাই, উই উইল মার্ক দ্য ওয়ার্ডস, এন্ড আমরা কিসের মিনিং এ ওই কানেক্টরস বা কোহিসিভ ডিভাইসেস গুলো ইউজ করছি ওগুলো আমরা এক্সপ্লেন করবো, অলরাইট? আচ্ছা, এরপর আমরা যখন অ্যাডিশন বুঝাই, যদি আমরা অ্যাডিশন বুঝাতে চাই, তখন আমরা এই যে এইসব কোহিসিভ ডিভাইসেস গুলো আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, যে ধরো আমি বললাম মাই ফ্রেন্ড লাভড দ্য নভেল, হোয়াট ইজ মোর শি রোট আ রিভিউ অন ইট। হ্যাঁ, মানে হচ্ছে সে বইটা অলরেডি পড়ে পছন্দ করছে, প্লাস মানে ইন অ্যাডিশন শি ইভেন রোট আ রিভিউ অন ইট, মানে একটা বুক রিভিউ লিখছে। ঠিক আছে, তার মানে কি আমি জিনিসটাকে একটু অ্যাডিশন করতেছি, আরেকটা জিনিস অ্যাড করতেছি। তো এই ক্ষেত্রে আমরা এইসব কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করি। আচ্ছা, এক্সাম্পলিফিকেশন বলতে আমি কোনো কিছুর এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখো ফর এক্সাম্পল আমি যদি বলি যে আই হ্যাভ ভেরিয়াস হবিস, ফর এক্সাম্পল মিউজিক, ডান্স, ক্লাসিক্যাল ডান্সিং অর লাইক পোয়েট্রি। আমি যখন এগুলো বলতেছি আমি কি এক্সাম্পলস দিচ্ছি না? সো যখন ফর ইনস্ট্যান্স, টু ইলাস্ট্রেট, সাচ অ্যাজ, নেমলি, ফর এক্সাম্পল, এগুলো আমরা হচ্ছে এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে এইসব কোহেসিভ ডিভাইসেস গুলো ইউজ করে থাকি। ঠিক আছে,
আচ্ছা, এরপরে আমরা দেখি সিকোয়েন্সিং। সিকোয়েন্সিং বলতে একটার পর একটা, তাই না? একটা ধারাবাহিকভাবে যাবে। কোন একটা জিনিসকে সিরিয়াল ভাবে অ্যারেঞ্জ করার ক্ষেত্রে আমরা এই সিকোয়েন্সিং এর কনসেপ্টটা আসবে। যে আমরা বলি না যে ফার্স্টলি ইউ শুড ধরো আজকে তোমরা এখন ক্লাস করতে আসছো, কি কি করছো? ফার্স্টলি ইউ লগড ইনটু ইউর ফেসবুক অর ইউ ওপেন ইউর ইউটিউব অ্যান্ড দেন আমাদের পেজটা। সেকেন্ডলি ইউ ওয়েন্ট টু আওয়ার পেজ। Thirdly, you sat with your copy and your pen to note down the class and the class lecture and everything. So এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড আমি একটা সিকোয়েন্স বলতেছি, রাইট? একটা ক্রোনোলজিক্যাল অর্ডার যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা এই যে ফার্স্ট সেকেন্ড নেক্সট, এটা ফার্স্ট সেকেন্ড থাকবে সবসময়, এটা না নেক্সট হতে পারে, দেন হতে পারে, আফটার হতে পারে, বিফোর হতে পারে। এগুলো হচ্ছে আমরা ইউজ করি কিসে? সিকোয়েন্সিং হিসেবে। এরপরে রেজাল্ট। রেজাল্ট হচ্ছে কোন একটা জিনিস হয়েছে ওটার একটা আউটকাম থাকবে, তাই না? এই যে so therefore as a আচ্ছা, আমি এই এক্সাম্পলটা দিলাম যে she studied hard as a result she scored well in the exam। তার মানে সে পড়লো, পড়ার জন্যই তো, মানে পড়ার ফলে সে হচ্ছে ভালো রেজাল্ট করছে, তাই না? তার মানে পড়াটার আউটকাম, পড়াটার রেজাল্ট বা কনসিকুয়েন্স হচ্ছে এই যে ভালো রেজাল্ট করা। তাহলে কোন একটা জিনিসের রেজাল্ট বুঝাতে আমরা সো বলতে পারি। আমরা এখানে অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট না দিয়ে আমরা এখানে অ্যাজ আ রেজাল্ট না দিয়ে আমরা এখানে সো ইউজ করতে পারতাম, আমরা দেয়ারফর ইউজ করতে পারতাম, আমরা ডাজ লিখতে পারতাম, বিকজটাও হতে পারতো কি, তখন আমরা করতাম কি she scored well in the exam because she studied hard, তাই না? এখানেও একটা জিনিসের রেজাল্ট বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপর আমরা চলে যাই হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট বলতে কোন একটা জিনিসের অপোজিশন হচ্ছে, কন্ট্রাডিকশন হচ্ছে। তার মানে যখন কন্ট্রাডিকশন হচ্ছে বা কন্ট্রাস্ট হচ্ছে তখন আমরা কি কি লিঙ্কিং ওয়ার্ডস বা কোহেসিভ ডিভাইসেস ইউজ করে থাকি? ইন কম্প্যারিজন বা ইন কন্ট্রাস্ট, ইনস্টেড, অন দ্য কন্ট্রারি, কনভার্সলি। যদি আমি ধরি আমি এই সেন্টেন্সটাই রাখলাম, এখন এটাকে আমি একটু যদি গুছায় অন্যভাবে লিখি। আচ্ছা, আমি যদি বলি এখান থেকে আচ্ছা, আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, আই টোল্ড হার টু স্টাডি ইনস্টেড শি ফেল অ্যাসলিপ। মানে আমি ওকে একটা জিনিস করতে বলছি বাট সে সেটা উল্টা করছে। মানে আমি ওকে পড়তে বললাম বাট ওটা না করে সে কি করলো? সে ঘুমায় পড়ছে। তো আমরা যে এই যে একটা জিনিস কন্ট্রাস্ট করতেছে, মানে আমি যেটা বললাম সেটা কন্ট্রাডিকশন হচ্ছে। তো সেই দিক থেকে আমরা এই যে ইন কম্প্যারিজন, ইন কন্ট্রাস্ট, ইনস্টেড, অন দ্য কন্ট্রারি, কনভার্সলি এইসব লিঙ্কিং ওয়ার্ডস বা কোহেসিভ ডিভাইসেস গুলো ইউজ করতে পারবো। আচ্ছা, এরপরে কোয়ালিফাইং। কোয়ালিফাইং বলতে আমি এখানে যে এক্সাম্পল গুলো আছে, মানে কোন একটা জিনিস হওয়া সত্ত্বেও আই ক্যান ডু দ্যাট, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বাট এর এক্সাম্পলটা দিই তাহলে ইট উড বি বেটার। আচ্ছা, এইখানে আমরা যে এই লিঙ্কিং ওয়ার্ডটা ইউজ করলাম, সেখানে দেখো
এটাকে কোয়ালিফাই করতেছে। সে ইভেন দো শি স্টাডিড হার্ড বাট শি ফেইলড দ্য টেস্ট। তার মানে এই যে আমরা লিঙ্কিং ওয়ার্ড বা কোহেসিভ ডিভাইসটা ইউজ করতেছি সেটা দিয়ে এই জিনিসটাকে কোয়ালিফাই করতেছে। শি ফেইলড দ্য টেস্ট ফর হোয়াট? বিকজ ইভেন দো শি স্টাডিড হার্ড শি ফেইলড দ্য টেস্ট। আচ্ছা, এরপর যে রিফর্মুলেশন। রিফর্মুলেশন মানে তুমি একটা জিনিস অলরেডি বলছো, বলার পরেও তুমি এই জিনিসটাকে আরেকবার আরো হয়তো তুমি ইউ ওয়ান্ট টু পুট ইনটু সিম্পল ওয়ার্ডস, অর তুমি জিনিসটাকে আরো মানে সামারাইজ করে বলতে চাও, সো তখন এই যে ইন আদার ওয়ার্ডস বললা বা পুট মোর সিম্পলি বললা, দ্যাট ইজ টু সে রাদার ইন সিম্পল টার্মস। মানে তুমি একটা জিনিস বলছো, বলে ওই জিনিসটাকে আরেকবার রিফর্মুলেট করতেছো, তখন আমরা কি এইসব লিঙ্কিং ওয়ার্ডস বা কোহেসিভ ডিভাইসেস গুলা ইউজ করে থাকি। ঠিক আছে, রিফর্মুলেশন মানে হচ্ছে যে আমি একটা জিনিস অলরেডি বলছি একটা কনটেক্সটে, বলার পরে ওই জিনিসটাকে আমি একটা সুন্দরভাবে গুছাই ইন আদার ওয়ার্ডস আমি যদি বলি, সেটাকে হচ্ছে রিফর্মুলেশন বলে। অলরাইট, ওকে। এরপরে হাইলাইটিং। হাইলাইটিং হচ্ছে কোন একটা, ওই যে আমরা কোন একটা প্যাসেজ দিলাম বা কোন একটা অনেক বড় একটা কনসেপ্ট নিয়ে উই আর ডিসকাসিং, তার মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো ইউ ওয়ান্ট টু হাইলাইট। ঠিক আছে, ধর আমি বললাম যে টুডে আই টট অ্যাবাউট, টুডে আই ডিসকাসড অ্যাবাউট ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, স্পেশালি আই ডিসকাসড অ্যাবাউট কোহেসিভ ডিভাইসেস। এই যে স্পেশালি আই ডিসকাস, এই যে স্পেশালি ওয়ার্ডটা ইউজ করলাম, এটা দিয়ে আমি কোন একটা জিনিসকে হাইলাইট করতেছি। হ্যাঁ, আমি আজকে অনেক জিনিস পড়াইছি, বাট তার মধ্যে কোহেসিভ ডিভাইসটাকে আমি স্পেশাল এমফেসিস দিচ্ছি বা হাইলাইট করতেছি। ওই ক্ষেত্রে আমরা এইসব কোহেসিভ ডিভাইসেস গুলো ইউজ করব। অলরাইট, আচ্ছা। এরপর হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশনটা কি? ট্রানজিশন হচ্ছে কোন একটা জিনিসের মানে আমি উইথ রেফারেন্স, মানে কোন একটা জিনিসকে আমি ট্রানজিশনের ইয়াতে যদি বুঝাই, যেমন টার্নিং টু, উইথ রিগার্ডস টু, উইথ রেফারেন্স টু, অ্যাজ ফার অ্যাজ, তো এগুলো হচ্ছে আমরা ট্রানজিশন হিসেবে বুঝাচ্ছি। অলরাইট, আচ্ছা। এরপরে আমরা তোমাদের বইয়ের একটা টেক্সট আছে, ওখান থেকেই আমরা এই টেক্সটটা নিয়েছি। আর আমরা কি ছবি দেখে বুঝতে পারতেছি হোয়াট উই আর গোনা টক অ্যাবাউট আজকে? আচ্ছা, আমরা হচ্ছে 7 ওয়ান্ডার্স অফ এই যে এনশিয়েন্ট ওয়ার্ল্ড, আমরা এনশিয়েন্ট ওয়ার্ল্ডের যে 7টা ওয়ান্ডার্স আছে আমাদের, সেটা নিয়ে একটা তোমাদের বইয়ের প্যাসেজ আছে, আমরা ওইটাই আজকে পড়বো। ওখান থেকে হোয়াট উই আর গোনা ডু, আমরা হচ্ছে কোহেসিভ ডিভাইসেস গুলা মার্ক করব, এন্ড ওখানে কি মিনিং এ ওই যেখানে বসানো হয়েছে সেটা আমরা লিখে রাখবো। অলরাইট, আচ্ছা। এই যে দ্য 7 ওয়ান্ডার্স কি কি আমরা জানি, দ্য লাইট হাউস অফ আলেকজান্ড্রিয়া, তারপরে দ্য কলসিয়াস অফ রোডস, দ্য গ্রেট পিরামিড অফ গিজা, দ্য হ্যাঙ্গিং গার্ডেন্স অফ ব্যাবিলন, দ্য মausoleum অফ হ্যালিকারনেসাস, তারপর হচ্ছে দ্য টেম্পল অফ আর্টেমিস এন্ড দ্য স্ট্যাচু অফ জিউস অ্যাট অলিম্পিয়া। এই যে 7টা ওয়ান্ডার্স আছে আমাদের, এগুলা নিয়ে আমাদের একটা প্যাসেজ আছে বইতে, আমরা সেটা থেকে আজকে পড়বো। ওখান থেকে উই উইল আইডেন্টিফাই দ্য কোহেসিভ ডিভাইসেস এন্ড ওগুলো কি মিনিং এ ইউজ করা হয়েছে সেটা আমরা দেখবো। আচ্ছা, আচ্ছা, দেখি আমরা এখানে কি কি বলা আছে। আমিনা was sitting in her bed when her mother entered her room. As Amina was, আমরা এখানেই এখনই আমরা হচ্ছে কোহেসিভ ডিভাইসেস গুলো আন্ডারলাইন করে ফেলবো বা মার্ক করে ফেলবো। অলরাইট, ওকে। এই প্রথম সেন্টেন্সে তো কোনো কোহেসিভ ডিভাইস দেখতেছি না। As Amina was lost in her thoughts, she did not notice. Alright, এরপরে therefore it startled Amina when her mother spoke. এইখানে এটা একটা কোহেসিভ ডিভাইস না? therefore টা এখানে কিসের হিসেবে ইউজ করা হয়েছে? therefore টা ইউজ করা হয়েছে এর কারণে বা এর ফলে, রাইট? ওই যে কনসিকোয়েন্স বা রেজাল্ট হিসেবে এখানে মিনিংটা ইউজ করা হয়েছে, এটা মার্ক করে রাখলাম। আচ্ছা, তারপরে কি বলছে, হোয়াট আর ইউ ডুইং, হার মাদার আস্কড হার। আই ওয়াজ রিডিং when I came across the term 7 wonders of the ancient world, so I was thinking about that. এটা অ্যানসার করলো, it is a list of 7, okay, then why are they called wonders? আচ্ছা, you tell me why, mother said. এখন এখানে আমাকে বলো তো আর কোন জায়গায় কি কোনো কোহেসিভ ডিভাইস আছে কিনা? আচ্ছা, এইখানে দেন একটা কোহেসিভ ডিভাইস। অলরাইট, দেন দিয়ে কি বলছে, যে টাইমের একটা আমরা সিকোয়েন্সিং এর ব্যাপার বুঝেছিলাম, ওখানে হচ্ছে দেনটা আসবে। আচ্ছা, এরপরে গ্রেট পিরামিড অফ গিজা, লাইট হাউস অফ আলেকজান্ড্রিয়া, এগুলো নাম বলতেছে। Both are correct. Let us take the case of Great Pyramid of Giza. What do you know about it? Mother said, firstly, it is in Egypt. Secondly, it is huge. আচ্ছা, এই সেন্টেন্সটার মধ্যে কি আমরা দুইটা কোহেসিভ ডিভাইসেস পাচ্ছি না?
পাচ্ছি তো এই যে ফার্স্টলি সেকেন্ডলি এগুলো কি আমরা সিকোয়েন্স বুঝাচ্ছি না একটার পর একটা মানে ফার্স্টলি ইটস ইন ইজিপ্ট এন্ড সেকেন্ডলি ইজ হিউজ অলরাইট তার মানে এখানে আমরা দুইটা কোহেসিভ ডিভাইস পাইলাম আচ্ছা it stood 481 feet tall when constructed, thus being the tallest man-made structure of that time. এই যে thus এটা দিয়ে কি consequence বা result বুঝাচ্ছি তাই না আচ্ছা আবার furthermore মানে কি addition in addition to what I said যেটা বলছি ওটা সেটা addition করলাম furthermore it remains so for more than 3,800 years, Mother added. I can hardly wrap my head around it, considering its massive structure in addition to its ancient origin. All right? আচ্ছা এরপরে এই যে আমরা এখানে এটা গণনা করি নাই সরি আচ্ছা এরপরে moreover it was built without modern technologies এই যে এখানে আরেকটা আছে না moreover কি বুঝাইছিলাম addition in addition তাই না all of the seven are testaments of human marvel for instance the lighthouse of Alexandria এই যে for instance কি আমি exemplify করতেছি কোন একটা জিনিসের example দিচ্ছি তাই না আচ্ছা আবার in comparison to that তাই না compare করতেছি comparison চলতেছে the tallest building in our country is 561 feet which was built in 2012 almost 2,300 years after the construction of the lighthouse Mother said now টাইমের একটা cohesive device আচ্ছা এরপরে because they are aspiring with the feeling of awe বলতে আমরা বুঝি feeling of awe মানে কি feeling of awe মানে হচ্ছে খুবই অবাক করে দেওয়ার ব্যাপার তাই না feeling of awe অবাক করে দেওয়ার ব্যাপার এরপরে besides এই যে besides আরেকটা পাশাপাশি এরপরে moreover seeing them one cannot but wonder how these magnificent structures were built answered Amina exactly they fill us with wonders for that reason they are called wonders of the ancient world thanks our mother and went back to her studies all right এরপরে আমরা কি ওয়ার্ড পাইলাম আমরা একটুখানি লিস্ট ডাউন করি অলরাইট therefore অলরেডি দেয়া আছে আমাদের হ্যাঁ therefore দেয়া আছে না তাহলে আমরা যদি পরেরগুলো দেখি therefore বাদে কি আছে then আছে firstly secondly আছে আমরা একটু লিখে ফেলি হ্যাঁ এগুলো যেহেতু একই টাইপের এজন্য আমি একসাথে লিখলাম অলরাইট হয়তো এখানে সবগুলো আমি বক্সে আটাতে পারবো না বাট এটার অ্যানসার সহ দেয়া আছে মিনিং গুলো কি এক্সপ্রেস করছে সেগুলো দেওয়া আছে does furthermore moreover does further okay furthermore আর moreover কিন্তু একই টাইপের মিনিং এক্সপ্রেস করছে আমি কোন একটা জিনিসের অ্যাড করছি কোন একটা ইনফরমেশন আচ্ছা সরি আর কি আছে moreover for instance in comparison আচ্ছা আরো আছে এগুলো আমরা হচ্ছে দেখি তো কয়টা আছে নাও বিকজটা আছে বিকজটা লিখে ফেলি হ্যাঁ আর এখানে বিসাইডসটা দিয়ে দিলাম অলরাইট এখন এগুলাই আমাদের কি বলছে এখানে বলছে পারপাস অফ ইউজ আমরা যে আগে যখন পড়লাম আমরা যখন এগুলো পড়লাম আমরা তখন এক্সপ্লেন করছি না এগুলো কিসের পারপাসে ইউজ করা হচ্ছে আমি এইসব ওয়ার্ড ইউজ করে কন্ট্রাস্ট বুঝাচ্ছি এইসব ওয়ার্ড ইউজ করে রেজাল্ট বা আউটকাম বুঝাচ্ছি ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স বলে আমি এক্সাম্পলিফাই করতেছি ফার্স্ট সেকেন্ড নেক্সট দেন আফটার করে আমি সিকোয়েন্স বুঝাচ্ছি তাহলে আমাদেরকে এখানে জাস্ট জিনিসটা উল্টা করে বলছে যে আমরা এখানে কোহেসিভ ডিভাইসেস পাইছি এগুলো কিসের জন্য ইউজ করা হচ্ছে এই যে কজ এন্ড ইফেক্ট বলতে কজ এন্ড ইফেক্ট মানে কি কোন একটা জিনিস হচ্ছে সেটা একটা ইফেক্ট হচ্ছে তার মানে একটা রেজাল্ট আসছে আউটকাম আসছে রাইট তার মানে কজ এন্ড ইফেক্ট বা রেজাল্ট আমরা যেটাই বলি সেটাতে কারেক্ট হবে দেয়ারফর
তারপর আমরা যদি এখন অ্যান্সারগুলো আমরা অ্যান্সারের সাথে মিলাই দেই তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। এই যে therefore হচ্ছে cause and effect, so কিন্তু cause and effect, তাই না? so I did that, এটার জন্য এটা হয়েছে, কজ এর জন্য ইফেক্ট আছে, রেজাল্ট আসছে, একটা আউটকাম আসছে। দেন দিয়ে আমি কি বুঝাচ্ছি, একটা কনসিকোয়েন্স বুঝাচ্ছি বা সিকোয়েন্সিং ইনফরমেশন। এই ক্ষেত্রে আমরা দেন দিয়ে কি বুঝাচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু আমরা দেন দিয়ে একটা কনসিকোয়েন্সের দেন ওয়াই আর দে কল্ড ওয়ান্ডার্স, আমি এখানে দুইটা মিনিংই হয়, বাট আমরা এখানে কনসিকোয়েন্স হিসেবে ইনফরমেশনটা দিচ্ছি। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে ফার্স্টলি, এই যে ফার্স্টলি সেকেন্ডলি কি বলেছিলাম, সিকোয়েন্সিং ইনফরমেশন, তাই না? ফার্স্টলি সেকেন্ডলি। আচ্ছা, দাস দিয়ে কি বলছিলাম, কনসিকোয়েন্স বুঝাচ্ছে, রেজাল্ট বলছে, আউটকাম বুঝাচ্ছে। ফার্দার মোর দিয়ে কি কোন একটা জিনিসের ইনফরমেশন অ্যাড করা হচ্ছে, ফার্দার মোর দিয়ে কোন একটা জিনিসের ইনফরমেশন অ্যাড করা হচ্ছে। মোরওভার কি, এই সেম অ্যাডিং ইনফরমেশন, মোরওভার, তারপর বিসাইডস, এই যে আমি বললাম তিনটা জিনিস আমি এখানে একসাথে কেন লিখছি, এই যে এখানে আমি একসাথে লিখছিলাম না, এই তিনটা একসাথে, ফার্দারমোর, মোরওভার, বিসাইডস, কারণ এই তিনটে একই মেসেজ দিচ্ছে। ফার্দারমোর মানে হচ্ছে অ্যাডিং ইনফরমেশন, মোরওভার মানেও অ্যাডিং ইনফরমেশন, বিসাইডস মানেও অ্যাডিং ইনফরমেশন। আবার বিকজ দিয়ে কি বলতেছি, আমি কোন একটা জিনিসের এক্সপ্লেনেশন দিচ্ছি, কোন একটা ব্যাকিং স্টোরি দিচ্ছি, রাইট? কম্প্যারিজনের যে ক্ষেত্রটা। আচ্ছা, নাও দিয়ে আমি কি বুঝাচ্ছি, টাইমের ডিউরেশন, তাই না? নাও দিয়ে টাইমের ডিউরেশন বুঝাচ্ছি, নাও একটা কোহেসিভ ডিভাইস। কম্প্যারিজন টু দ্যাট দিয়ে আমি কি বুঝাচ্ছি, কম্প্যারিজন করা হচ্ছে বা কন্ট্রাস্ট করা হচ্ছে, তাই না? ফর ইনস্ট্যান্স দিয়ে এক্সাম্পলিফাই করতেছি, এক্সাম্পলস দিচ্ছি, গিভিং এক্সাম্পলস। বিকজ দিয়ে কি বললাম, প্রোভাইডিং এক্সপ্লেনেশনস অর রিজনস। আর ফর দ্যাট রিজন দিয়ে আমি আবার একটা জিনিসের, ফর দ্যাট রিজন মানে হচ্ছে আমি কিছু, মানে শি ডিড নট স্টাডি হার্ড, ফর দ্যাট রিজন শি ফেইলড। তার মানে কি, একটার জন্য আরেকটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট, তার মানে কি এটা হচ্ছে রেজাল্টের একটা ব্যাপার আছে, রেজাল্টস অর কনসিকোয়েন্সেস। ঠিক আছে, আমরা আমাদের ক্লাস শেষ প্রবাবলি, নাকি আরো আছে? আচ্ছা, তো তোমাদের যদি লাস্ট স্লাইডটা আমি দিয়ে রাখি, আমি একটু সরে যাই। অলরাইট, তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে? তোমরা কি মানে আজকে ক্লাসটা কি বুঝতে পেরেছো কিনা? যদি ক্লাসটা বুঝে থাকো তাহলে আমরা জাস্ট থামস আপ বা ইয়েস বা কোনো কিছু দিয়ে আমরা মানে আমাকে একটু জানাও যে তোমরা ক্লাসটা বুঝতে পারছো। ইয়েস, 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 ওকে, থামস আপ, ওকে, সবাই বুঝতে পারছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আর বেশিক্ষণ টানবো না, কারণ ক্লাস এমনিতে